তুমি আমার কি রিলেটিভস, বন্ধু, শত্রু, গার্লফ্রেন্ড, বউ? না, তেমন কিছু না তুমি আমার। তাহলে কি হও? তুমি শুধুই আমার 15 বছর বয়সের স্টুডেন্ট, আর আমি তোমার 28 বছর বয়সের শিক্ষক। তাহলে তো তুমি আমার স্টুডেন্ট আর আমি তোমার শিক্ষক। শুনেছি শিক্ষকের মাঝে বাবার প্রতিচ্ছবি থাকে, আমার মাঝেও আছে। প্রত্যেকটা স্টুডেন্টকে নিজের ছেলেমেয়ের মতোই মনে করি। তাহলে তোমায় কেন তো মনে করতে পারি না? কেন পারি না? আমার কল্পনাতেও আমি তা ধারণ করতে পারি না। কেন? কারণ আমি যে তোমায় চাই, অতিরিক্ত চাই। আমার কাছে চাই, ঠিক আমার ডান পাশে। আমার হাতে তোমার হাত চাই, আমার বুকের মাঝে তোমায় চাই। লজ্জাজনক, তাই না? জানি লজ্জাজনক। মানুষ জানলে থুতু দেবে। কারণ আমি এক নাবালিকা মেয়ে, যে কিনা হয় আমার স্টুডেন্ট, তাকে চাই। কি করার? তাও যে তোমায় চাই, প্রতি সেকেন্ডে চাই, অনেকভাবে চাই। মজনু যেমন চাই লাইরিকে, তেমন আমি চাই তোমাকে। ফারহাদ যেমন চাই শিরিকে, তেমনি আমি চাই তোমাকে। মানুষ যেমন চায় অক্সিজেনকে, তেমনি আমি চাই তোমাকে। পৃথিবী যেমন চায় আকাশকে, তেমনি আমি চাই তোমাকে। মাছ যেমন চায় পানিকে, তেমনি আমি চাই তোমাকে। শব্দ যেমন চায় বাক্যকে, ঠিক তেমনি আমি চাই তোমাকে। ঠিক শুনেছ, তোমায় চাই, অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। যদি প্রশ্ন করো কতটা চাও, আমার জবাব হবে, তুমি যদি বলো আকাশের 4টে এনে দাও, আমি সে চাঁদ আনতে যাব, জেনেও যে ওটা কখনই আনতে পারবো না। ঠিক এতটাই চাই তোমায়। নেশা যেমন মাতাল করে মানুষকে, তেমনি তুমি মাতাল করেছ আমাকে। নেশা যেমন চড়ে বসো মস্তিষ্কে, তেমনি তুমি বসেছ আমার মস্তিষ্কে। বেহায়া আমি, তাই না? অনেক বেহায়া, তোমার জন্য বেহায়া। জানি না আমার এই বেহায়াপনা নিয়ে কতদিন বেঁচে থাকতে পারবো। যতদিন বেঁচে থাকবো, তুমি থাকবে আমার বুকের মাঝে। যখন বুঝতে পেরেছিলাম তোমার নিজের থেকে বেশি চাইতে শুরু করেছে, তখন ভেবেছিলাম তোমার চাওয়ার থেকে মরে যাওয়াটা শ্রেয়। কিন্তু পরিবার ছেড়ে কিভাবে মরতাম? আমি ছাড়া যে তাদের কেউ নেই। জানি কখনো পাবো না তোমায়, কখনো ছুঁতে পারবো না। তাও তোমায় এক নজর দেখতে পাই, তাই আমার বাচ্চার প্রদীপ, তৃষ্ণার বাচ্চার প্রদীপ। ডায়েরির প্রথম পৃষ্ঠা পড়ে ফুপিয়ে কাঁদছে বেলি। চোখ মুছে দ্বিতীয় পেজে যাবে তখনই কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। তড়িঘড়ি করে ফ্লোর থেকে উঠে দাঁড়িয়ে গেল। ডায়েরিটা যেখান থেকে নিয়েছিল সেখানেই ঢেকে রেখে দিল। কানে আওয়াজ আসতেই সামনে তাকালো। ইয়েস স্যার। এখানে কি করছো? কেউ আসেনি, তাই ভাবলাম একটা বই পড়ি। এত তাড়াতাড়ি কেন এসেছো? কাল থেকে সবার সাথে আসবে। যাও নিজের জায়গায়। তাড়াতাড়ি সেখান থেকে এসে নিজের জায়গায় বসলো বেলি। যার ধমকে বেলি ভয় পেল সে হলো বেলির বাসার এবং স্কুলের শিক্ষক তৃষ্ণা মাঞ্জিল। বেলি আনমনি ভাবছে যে তৃষ্ণা স্যার কাউকে এতটা ভালোবাসে, বাপ্পা, ভাবা যায়? তাও তার থেকে 11 বছরের ছোট এক মেয়েকে, আবার কিনা সে তার স্টুডেন্ট। যাই হোক, মেয়েটা ভাগ্যবতী যে স্যারের এতটা ভালোবাসা পাচ্ছে। স্যারের জন্য খারাপও লাগছে, তার এই ভালোবাসা কেউ ভালো চোখে দেখবে বলে মনে হচ্ছে না। মানবে নাকি সন্দেহ। বেলি, আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, জি স্যার। কালকের পড়াগুলো রিভিশন দাও। সবে আসলে একসাথে টেস্ট দিও। ওকে স্যার। স্যার আর এক মুহূর্ত দাঁড়ালো না, চলে গেল। ভাবতে লাগলো বেলি। এই তৃষ্ণা স্যারটা না আমায় একদম সহ্য করতে পারে না, জানি না কেন। আমি তো কখনো স্যারদের সাথে খারাপ বিহেভিয়ার বা দুষ্টুমি কিচ্ছু করি না, কিন্তু তার জন্য স্যার ম্যামরাও তো আমায় কত পছন্দ করেন। কিন্তু তৃষ্ণা স্যার আমায় একদমই পছন্দ করেন না। কিন্তু আমার স্যারটাকে ভালোই লাগে। স্যার হিসেবে বলে হি ইজ আ ব্রিলিয়ান্ট টিচার। যে কোনো প্রশ্নের আনসার আছে তার কাছে। ওনার কথা স্টাইল, চলা স্টাইল, বিহেভিয়ার, চোখ বাঁধানোর মতো সবটা। এবং সে নিজেও একটা আইটেম। উফ, কি যে বলি, মানে সে দেখতে বেশ সুপুরুষ। লম্বা 6 ফুট তো হবেই, চেহারার গঠন গোল, চোখ দুটো অসম্ভব সুন্দর, সিল্কি চুলগুলো বেশ বড় রেখেছে। স্যার বয়স কেউ ধরতে পারবে বলে মনে হয় না, এবং সবার সাথে ভালোভাবে মিষ্টিভাবে কথা বলে। শুধু আমার সাথে রেগে কথা বলে, কখনো নরম সুরে বা হেসে কথা বলেই না। আই মিন ইট। স্যাররা যথেষ্ট বড়লোক। ঢাকার বসুন্ধরায় তাদের নিজেদের বাড়ি আছে 8 তলা, আরও নাকি আছে, সেটাও অন্যান্য টিচারদের মুখ থেকে প্রায়ই শুনি। গাড়িও আছে, এখন কতগুলো তা জানা নেই। পার্সোনালি একটা গাড়ি স্যার ইউজ করেন, ডার্ক কালারের। মাঝে মধ্যে গাড়িটা নিয়ে বের হয়। এতটা বড়লোক হওয়ার পরেও স্যারের সেই ব্যাপারে কোনো অহংকার নেই, সাদামাটা ভাবেই চলাফেরা করে সে। কিন্তু
স্টাইলের দিক থেকে নো নটচর। স্টাইল করা ভেবে স্যারের রক্তে মিশে আছে। বাসায়ও কখনো অগোচরভাবে দেখিনি স্যারকে। ভাবতে ভাবতে নিজের জগতে চলে এসেছি। পাশে যে কয়েকটা মেয়েরা চলে এসেছে সেদিকে খেয়ালই করিনি। কিছুক্ষণ পর স্যার এলো। আমার দিকে তাকাতেই মুখটা ঘুরিয়ে বাকি স্টুডেন্টদের দিকে মুচকি হেসে তাকালো। আমার না খুব কান্না পায় স্যার এমন করাতে। অন্য স্টুডেন্টদের মতো কি আমায় ট্রিট করা যায় না? এতটা খারাপ আমি? টেস্ট দিলাম কিন্তু বেশি ভালো হয়নি। কিভাবে ভালো হবে? কাল তো পড়তেই বসিনি। বসে বসে অনলাইন গেমস খেলেছিলাম আর বাবার সাথে রাত 2টা পর্যন্ত নানান গল্প জুড়ে দিয়েছিলাম। সবাই ক্লাস 9-এর ব্যাচ, মোট 19 জন, আর আমি 8-এর। আমার ব্যাচের স্টুডেন্টরা ছেলে মেয়ে একসাথে পড়ে, তাই স্যারের এই ব্যাচের সাথে আমাকে পড়ায়, কারণ এই ব্যাচে শুধু মেয়েরা। অবশ্য আমার কোনো প্রবলেম হতো না ওদের সাথে পড়তে, কিন্তু স্যার ওদের সাথে পড়তে দেয় না আমায়। এখানে সকল মেয়েদের বয়স 17-18 তো হবেই, একা আমি একটু বেশি কম বয়সী, তাই সবাই পিচ্চি বলে সম্বোধন করে আমায়। কিন্তু আমার এই পিচ্চি শব্দটা না মোটেই পছন্দের না। স্যার কাল খাতা দেখবে, দেখে জানাবে কার টেস্ট কেমন হয়েছে। আমি আগে থেকেই জানি আমার টেস্ট সকলের থেকে বাজে হয়েছে। স্যার সকলের খাতায় বাড়ির কাজ লিখে দিচ্ছে আর মিষ্টি করে মুখের দিকে তাকিয়ে বলছে, বাড়ির কাজ লিখে দিলাম, পুরো আসবা, ঠিক আছে? সবার বাড়ির কাজ লিখে দিল। আমার বাড়ির কাজ লেখার সময় স্যারের ফেসটা বুম হয়ে রইল। করলা খেলে মুখের এক্সপ্রেশনটা যেমন হয় আর কি, আজীব। আমার দিকে তাকায়ও না। আমার চেহারা কি কালি মাখা নাকি? হ্যাঁ, আমিও তো সব স্টুডেন্টদের মতো। আমি তো কোনো খারাপ বিহেভ করিনি স্যারের সাথে, তাও আমায় দেখতে পারে না। এই কথাটা স্কুল কোচিং এর সকল স্টুডেন্টস জানে যে তৃষ্ণা স্যার বেলিকে একদমই দেখতে পারে না। অবশ্য বেলি খারাপ বিহেভ করেছে স্যারের সাথে, অবশ্যই, এটাই সবার ভাবনা। কিন্তু আমি তো স্যারের চোখের দিকে তাকিয়েও কথা বলিনি জীবনে। খারাপ বিহেভ তো দূরের কথা। সামনে বাসার গেট দিয়ে সবার আগে আমি বেরিয়ে এলাম। স্যার একটা ফ্ল্যাটে থাকেন 4 তলায়, সেখানেই পড়ান আমাদের। এই ফ্ল্যাটটা স্যার কিনেছেন যেন আমাদের পড়াতে প্রবলেম না হয় আর কোনো অভিযোগ যেন না আসে। দুপুর 2টায় পড়তে এসেছিলাম, এখন 4টা বাজে। হঠাৎ পেছনে ফিরে উপরে চোখ পড়তেই দেখলাম স্যার বারান্দায় রেলিং ধরে এইদিকেই তাকিয়ে আছেন। আমাকে ঘুরতে দেখে স্যার ভেতরে চলে গেলেন। মাঝে মাঝে না আমার খুব কান্না পায় স্যারের বিহেভে। কি করেছি আমি ওনার সাথে? আমাকে পড়াতে না চাইলে বললেই তো হয়। আমি তো এতটাও অবুঝ না যে বুঝতে পারবো না। আমি না হয় অন্য টিচার খুঁজে নিব। ঢাকার স্যার আমার সাথে এমন বিহেভ করতো। ও, বলতেই ভুলে গেছি, বর্তমানে আমরা চট্টগ্রামে আছি, কিন্তু আগে ঢাকায় ছিলাম। স্যারও ওখানেই থাকতো। যখন আমরা ঢাকায় ছিলাম তখন আব্বু আমায় তৃষ্ণা স্যারের কাছে দিয়েছিল পড়তে। স্যার টাকা ছাড়াই অনেক স্টুডেন্টস পড়াতো। স্যারের বাবা তো প্রায় সব সময় চিল্লাতো যে আমার এত বড় ব্যবসা কে দেখবে, তুই শিক্ষকতা ছেড়ে আমার ব্যবসায় হাত লাগা। কিন্তু স্যার তো পাত্তাই দিত না, কারণ তার শিক্ষক ক্যারিয়ার অনেক পছন্দের। তখন আমি 7-এ পড়ি। প্রথমত স্যার ভালোভাবে কথা বলতেন, মিষ্টিভাবে কথা বলে বোঝাতেন। কোনো কিছু না বুঝলে হাসি মাখা মুখ নিয়ে 100 বার বোঝাতেন। মাঝে মাঝে তো গল্পও শোনাতেন, আর প্রায় সময় আমায় গান শোনাতেন। অবশ্য ভালোবাসার গান শোনাতেন, কিন্তু আমার কাছে সেই গানগুলো বোরিং লাগতো, কিন্তু তাও মুচকি হেসে শুনতাম। ধীরে ধীরে স্যারের ব্যবহার চেঞ্জ হতে থাকে। গান তো দূরের কথা, পড়ার ব্যাপার ছাড়া আর কোনো কথাই বলতেন না। আমার হঠাৎই আমার উপর চিল্লিয়ে উঠতেন। আবার স্যারের কাছে 8 মাস পড়ার পর যখন 8-এ উঠবো, তখন বাবার কাজের জন্য ট্রান্সফার হয় চট্টগ্রামে। আমি তো অনেক খুশি হয়েছিলাম যে তৃষ্ণা স্যারের কাছে আমায় আর পড়তে হবে না। সকালে আমরা চলে যাব, ঠিক তার আগের সন্ধ্যায় আব্বু স্যারকে ফোন করে বলে দেয় যে আমি আর পড়বো না। স্যার কি বলে তা জানি না, কিন্তু আব্বু বলেছে যে স্যার বাসায় গিয়ে বইগুলো নিয়ে আসতে। আমিও ভাবলাম লাস্টবার স্যারকে সালাম দিয়ে আসবো। বিকেল দিকে আমি স্যারের বাসায় যাই। বিল্ডিং এর 8 নম্বর ফ্ল্যাট ছিল স্যারদের ফ্ল্যাটটা সব ফ্ল্যাট থেকে আলাদা ছিল, সুন্দর বললেও কম হবে। আমি গিয়েই দেখি স্যারের আম্মু মানে আন্টি ডাইনিং এ খাবার বাড়ছে, আর আঙ্কেল নিউজ পেপার পড়ছে। পাশেই স্যারের বোন বসা, আর কেউ ছিল না। আন্টি আমায় দেখে বলল, বেলি, তোমার স্যার স্টাডি রুমে। স্টাডি রুমের দিকে এগিয়ে গেলাম, দেখি স্যার চেয়ারে মাথা হেলান দিয়ে চোখ বুজে আছেন। মেবি মাথা ব্যথা ছিল। স্যার, আমি বেলি, আসবো? স্যার চোখ বোঝা অবস্থাতেই বললেন, কাম। টেবিলের উপর সকল বইগুলো রাখা ছিল। আমি বইগুলো গুছিয়ে নিলাম। স্যার, এবার স্যার আমার দিকে তাকালেন। চোখগুলি ভয়ঙ্কর লাল ছিল। এমন লাল থাকার কারণ সেই দিনও বুঝিনি, আর আজও বুঝি না। নিচু স্বরে বললাম, স্যার আমি চলে যাব কাল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কিন্তু স্যার কিছু বললেন না। যেমন ভাবে ছিলেন ঠিক তেমন ভাবেই তাকিয়ে আছেন। আমি চলেই যাচ্ছিলাম, তখনই স্যার ডাকলেন,
বেলি, আমি পেছনে তাকাতেই দেখি স্যার আমার সামনে। কিছু বলার আগেই স্যার আমার মাথাটা তার বুকের সাথে মিশিয়ে ধরে আমার মাথায় ধীরে ধীরে হাত বুলাতে লাগলেন। পড়ালেখা মন দিয়ে করিও, নিজের যত্ন নিও, দুষ্টুমি একদম করবে না, সারাদিন খেলাধুলা করার প্রয়োজন নেই, আম্মা আব্বুর কথা শুনবে, আইসক্রিম একদমই খাবে না, আর রাস্তাঘাটে চলাফেরা কম করবে, ওখানে সাবধানে থাকবে, আর তাড়াতাড়ি বড় হওয়ার চেষ্টা করবে। হয়তো কেউ তোমার বড় হওয়ার জন্য অপেক্ষা করছে, অনেক অপেক্ষা। স্যার ভয়েসটা কেমন যেন লাগছিল, কেমন অদ্ভুত ছিল ভয়েস, যেখানে হয়তো কোনো কষ্টের অভিমানের আর্তনাদ ছিল। আমি স্যারের বুকেই মাথা নাড়লাম। স্যার আমার মাথাটা তার বুক থেকে সরিয়ে আমার গালে হাত রাখলো। স্যারের হাতগুলি অসম্ভবভাবে কাঁপছিল, আর তাও অনেক বেশি। আমার গাল দুটি শক্ত করে ধরে কপালে চুমু দিয়ে বললেন, ভালো থেকো বেলি। কথাটা বলে স্যার স্টাডি রুম থেকে চলে গেলেন। আমি কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়েছিলাম। কেন যেন সেই দিন প্রচন্ড খারাপ লেগেছিল। কেন খারাপ লেগেছিল তা আমি আজও বুঝিনি। সব বইগুলো গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম। সকালে ট্রাকে করে আমাদের সকল জিনিসপত্রগুলো গোছানো হলো। চলে যাব তখনই দেখি স্যার আমার দিকে তাকিয়ে আছেন। আমি স্যার বলে ডাকলাম। সে একই ভঙ্গিতে তাকিয়েছিলেন। আমি হাতে ইশারায় বায় জানালাম। স্যার কোনো কথা না বলে ভেতরে চলে গেলেন। আমরাও এসে পড়লাম চট্টগ্রাম। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও এইটে উঠলাম। আমি তো প্রায় ভুলেই গিয়েছিলাম যে তৃষ্ণা নামের একজন শিক্ষক ছিল যিনি আমায় পড়াতেন। 7-8 মাস পর স্যারকে আমাদের স্কুলে দেখলাম, তাও আমার ক্লাসে। তখন লাস্ট ক্লাস ছিল আমাদের। প্রিন্সিপাল স্যার তাকে সকল স্টুডেন্টসদের সাথে পরিচয় করাচ্ছিল। আমি তো অবাকের সাথে প্রচন্ড খুশি। বসা থেকে দাঁড়িয়ে গিয়ে স্যারকে সালাম দিলাম, বাট স্যার কিছুই বললেন না। তারপর বাবা আবার কি মনে করে তৃষ্ণা স্যারের কাছে পড়তে দিলেন আমায়। আমি তো এটাই ভেবে পাই না, স্যারদের নিজেদের বাড়ি ঢাকায়, তো এখানে থাকার মানেটা কি? হাঁটতে হাঁটতে কিছুটা গিয়ে দাঁড়িয়ে পড়লাম। সামনে আমার আব্বু। দাঁড়িয়ে গিয়ে আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু, প্রিন্সেস। কোথায় যাচ্ছিলে? এই তো বাজারে। আমিও যাব। ঠিক আছে, কিন্তু আমার হাত ধরে থাকবে, বুঝছো? জি। চলো। কাঁধে ব্যাগ নিয়েই আব্বুর সাথে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম। রাস্তার মোড় থেকে আব্বু আইসক্রিম কিনে দিল। আমি খাচ্ছি আর আব্বু নানান জিনিস কিনতে ব্যস্ত। সুপারহিরো আমার আব্বু। আমরা এতটা বড় লোক নই, মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি। আব্বু একজন সাধারণ ব্যাংকার আর আম্মু হাউসওয়াইফ। তারপরেও আমাদের একটা হ্যাপি ফ্যামিলি। আমি, আম্মু আর আব্বু। আম্মুর 49 বছর বয়স আর আব্বুর 55 চলছে। বাজার করে বাপ মেয়ে বাসায় চলে আসলাম। নানান কথা আর দুষ্টুমি করে সন্ধ্যা পার হতে পড়তে বসতে হলো। এই বছর শেষের দিকে, আর কয়েক মাস পরেই আমার জেএসসির এক্সাম। টেনশন তো প্রচুর হয়, কিন্তু তৃষ্ণা স্যার যেভাবে বুঝিয়ে বলেন তাতে সব টেনশন নিমিশেই গায়েব হয়ে যায়। স্যার অনেক পড়া দেন আমায়, যেটা আমি কখনো পড়ে যেতে পারি না প্রাইভেটে। কিন্তু স্কুলে স্যারের ক্লাসে সব পড়া পড়ে যাই আমি, কারণ স্যার মারেন পড়া না দিলে। আমি এখনো মার খাইনি, কারণ অলওয়েজ পড়া পড়ে যাই আমি। কিন্তু এই চ্যাপ্টারটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রাইভেট পড়তে গেলাম, তখন শিখবো ভেবেছিলাম, কিন্তু ভুলেই গিয়েছি। এভাবে ইংলিশ আর গণিতে আমি অনেক বেশি কাঁচা। হঠাৎ মনের টনক নড়তেই মায়ের ফোনটা লুকিয়ে টিপতে লাগলাম। আমার একটা গোপন ফেসবুক অ্যাকাউন্ট আছে, এটা আমি ছাড়া আর কেউ জানে না। যেই ভাবা সেই কাজ। লগ ইন করলাম, সাথে সাথে ক্রাশের পিকচার সামনে। ফ্যান পেজ থেকে আপডেট হলো মাত্র। এই ছেলেটাকে আমার এত কেন ভালো লাগে? সারা দিন বসে বসে পিক দেখলেও দেখা আর ফুরবে না। উফ, যদি রিল দেখতে পেতাম। কারো এখানে আসার আওয়াজ পেতেই ফোনটা রেখে ঘুমিয়ে পড়ার অ্যাক্টিং করলাম। মা এসে চিল্লাতে শুরু করলো, বেলি খাবি আয়, আর একবার ডাকতে আসতে হলে দুধ খেতে দিব না। আমি লাফ দিয়ে উঠে মায়ের পিছে পিছে যেতে লাগলাম, কজ আমি দুধের ভক্ত। খাওয়া দাওয়া করে আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙলো সকালে মায়ের ডাকে। মা, বেলি 6টায় ক্লাস আরম্ভ হয়, এখন 5:27 বাজতে চললো। কখন রেডি হবে আর কখন যাবি? প্রতিদিন দেরি করে স্কুলে যেতে কি তোর ভালো লাগে? শরমও তো করে। মহিমা আন্টির মেয়ের থেকে কিছু শিখ। চেঁচাচ্ছে। আমি তাড়াহুড়ো করে রেডি হতে ব্যস্ত। মাও আমায় রেডি করাতে ব্যস্ত। ব্যাগে মা টিফিন ভরে দিল আর হাতে 20 টাকা দিয়ে বলল, পুরো টিফিন বক্স যেন খালি পাই। আমি মাথা নাড়িয়ে দৌড় দিলাম। মাত্র 15 মিনিট বাকি। আমার দৌড়কে আর দেখে। দৌড়াতে দৌড়াতে চুলও আউলে যাচ্ছে আমার। তাতে কি, আমি তো দৌড়াতে ব্যস্ত। তারপর অনেক অবসানের পর পৌঁছালাম আমি, কিন্তু আমি তো লেট।
গেটে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ অলরেডি শপথ পাঠ চলছে। কিছুক্ষণ পর আমার সাথে আরো কিছু ছেলে মেয়ে ছিল, সবাইকে ভেতরে প্রবেশ করিয়ে গেট সহ সাইডে দাঁড় করিয়ে রাখলো, যা আমার সাথে প্রতিদিনই হয়। পাশের ছেলে মেয়েগুলি মুখ ঢাকতে ব্যস্ত ব্যাগ দিয়ে, শুধু আমিই একমাত্র ব্যক্তি যে নর্মালি সামনে তাকিয়ে সবার হাসাহাসি দেখছি। শপথ পাঠ শেষ হতেই প্রার্থনা শুরু হলো। শিক্ষার্থীরা সারি বেঁধে লম্বা লাইনে দাঁড়িয়ে, ঠিক তাদের সামনে সকল স্যার ম্যাডামরা দাঁড়িয়ে। তাদের মধ্যে তৃষ্ণা স্যারও আছেন ম্যাডামদের পাশেই। আমাদের স্কুলে তৃষ্ণা স্যার একটু বেশি ইয়াং অন্যান্য টিচার্সদের ক্ষেত্রে, যার কারণে ক্লাস 10-এর আপুরা স্যারকে প্রচুর জ্বালায়। 9-এরও অনেক আপুরা আছে এমন। অনেকবার স্যার বিচার দিয়েছে এই মেয়েদের নিয়ে। জাতীয় সঙ্গীত গাওয়া হতেই সবাই লাইন ধরে নিজেদের ক্লাসে যেতে লাগলো। ওদের যাওয়া হতেই আমাদের শারীরিক শিক্ষা স্যার এসে বলতে লাগলেন, এই যে তোমরা আজও লেট, কাল থেকে লেট করলে আর স্কুলে ঢুকতে দেওয়া হবে না, গেট থেকেই বাসায় পাঠিয়ে দেওয়া হবে। যথারীতি মাথা নাড়লাম, কারণ প্রতিদিন শুনতে হয়। যাও ক্লাসে। দৌড় দিতে শুরু করলাম কাঁধে ব্যাগ নিয়ে। যেতে যেতে তৃষ্ণা স্যারের সাথে দেখা হলো। বেবি রেগে আছে, আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। আমি মুচকি হেসে সালাম দিলাম। ক্লাসে স্যার অলরেডি ঢুকে গিয়েছে। দরজায় আমার 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে। ক্লাসের অনেকেই মিটিমিটি হাসছে। অবশেষে ক্লাসে ঢুকতে পারলাম। পেছনের বেঁচে হাসানের সাথে বসলাম। ও অনেক ফ্রেন্ডলি একটা ছেলে, আমার বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। আর কারোর সাথে আমার এত ভাব নেই, শুধুমাত্র ও ছাড়া। অতঃপর 4টা ক্লাস শেষ করলাম। কিছু ক্লাসে দাঁড়াতে হয়েছে, আবার কিছু ক্লাসে পড়া পেরেছি। টিফিন টাইম দিতেই আমি টিফিন রুমে যেতে শুরু করলাম। সাথে হাসান তো আছেই, ওরও আমি ছাড়া তেমন কোনো ফ্রেন্ড নেই, তাই আমিও হাসানের বেস্টি। দুজন মিলে টিফিন রুমের পেছনের টেবিলে বসলাম। বক্স খুলেই কান্না পাচ্ছে আমার। মা সবজি দিয়েছে রুটির সাথে, তাও আবার তেল ছাড়া রুটি। আমি জানি মা ইচ্ছে করেই দিয়েছে, যেন ক্ষুধায় জড়ো হয়ে এইগুলো খাই আমি। ঘরে ডিম থাকতেও কেন সবজি দিল, খাবো না আমি। রেগে বক্স নিয়ে টিফিন রুম থেকে বেরিয়ে আসলাম। পেছনে হাসানো, কি রে বেলি, কি হয়েছে? খাবি না টিফিন? না দেখ না মা কি সব সবজি দিয়েছে। আচ্ছা আমার থেকে খাবি, আই। না তুই খা, আমি খাবো না। ক্ষুধাও লেগেছে অনেক। পাশে দাঁড়িয়ে আছে হাসান, দুজনে নিচে তাকিয়ে আছি। অনেকেই মাঠে খাচ্ছে ক্যান্টিন থেকে কিনে। আমারও তো 20 টাকা ছিল, যে ভাবা সেই কাজ। 20 টাকা নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে দৌড় দিলাম। পেছনে হাসানও দৌড়াচ্ছি আর হাসছি দুজন। সিঁড়ি বেয়ে নামছিলাম দৌড়ে, তখনই মাহবুব স্যার ধমক দিলেন উঠতে উঠতে। এভাবে দৌড়াচ্ছ কেন? কৃষ্ণা স্যারও ছিলেন মাহবুব স্যারের সাথে। আমি আর হাসান অপরাধীর মতো দাঁড়িয়ে। স্যার, ক্যান্টিনে যাচ্ছিলাম। তো শান্তভাবে যাও, এই শীতকালে ফ্লোরে পড়ে গেলে প্রচণ্ড ব্যথা পাবে, বুঝছো? জি স্যার। মাহবুব স্যার চলে যাচ্ছেন, বাট কৃষ্ণা স্যার সামনে দাঁড়িয়ে, তাই যেতেও পারছি না। হঠাৎ স্যারের আওয়াজে তার দিকে তাকালাম। হাসান, জি স্যার। যাও টিফিন করো। ওকে স্যার। হাসান চলে যাচ্ছে দৌড়ে। আমি তো দাঁড়িয়ে আছি মাথা নিচু করে। এমনিতেই আমি তৃষ্ণা স্যারকে বড্ড ভয় পাই। কোথায় যাওয়া হচ্ছিল? স্যার, ক্যান্টিনে। টিফিন দেয়নি আন্টি? জি দিয়েছে। তো সবজি খেতে ইচ্ছে হয় না। স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, জ্যাকেট কি কোমরে বাঁধার জন্য? আমি তাড়াতাড়ি জ্যাকেট কোমর থেকে ছুটিয়ে গায়ে পরে নিলাম। স্যার ভারী আওয়াজে বললেন, কাম উইথ মি। অতঃপর কি আর করার, স্যার যাচ্ছে আর আমি তার পেছন পেছন। মেবি আমি স্যারের বুকের একটু নিচে পড়বো লম্বায়। বোঝাই যাচ্ছে কি লম্বা স্যারটা। স্যার আমায় অফিস রুমে নিয়ে যাচ্ছে, যেখানে সকল স্যার ম্যাডাম বসে আড্ডা দিচ্ছেন। আমি কিছু বলতেও পারছি না যে ওখানে কেন নিচ্ছে। স্যার অফিস রুমে ঢুকলেন, আমি গেটের কাছেই দাঁড়িয়ে। স্যার আমার সামনে এসে বললেন, হোয়াটস রং, কাম। আমি পিছু পিছু যেতে লাগলাম। রুমে প্রবেশ করতেই সকলকে সালাম দিলাম। বড় একটা টেবিলের চেয়ারে বসে স্যাররা ব্রেকফাস্ট করছেন। অন্য একটা টেবিলে স্যার একটা বক্স রেখে সামনে বসলেন আর আমায় দ্বিতীয় পাশে বসতে ইশারা করলেন। আমি মাথা নিচু করে বসলাম। স্যার তার হাতের টিফিন বক্সটা আমার দিকে দিয়ে বললেন, পুরো ফিনিশ করো। আর আমার হাতের টিফিন বক্সটা নিয়ে খুলে খেতে শুরু করলেন তিনি। আশেপাশে টিচাররা আর চোখে তাকাচ্ছেন। মরিয়ম ম্যাডাম তো জিজ্ঞেস করেই বসলেন, তৃষ্ণা স্যার, বেলিকে এখানে আনলেন যে? স্যার খেতে খেতেই শান্ত গলায় জবাব দিলেন, খেতে চাচ্ছিল না। কেউ আর কিছু বলল না। আমি বক্স খুলছিলাম না দেখে স্যার আবারও খেতে খেতে বললেন, খাচ্ছ না যে? আমি নিম্ন স্বরে বললাম, স্যার আমি ক্যান্টিন থেকে খেয়ে নিতে পারতাম। চুপচাপ খেতে থাকো। পেলাম স্যারের এত ভারী আওয়াজে কবে যেন আমি মারাই যাই হার্ট ফেল করে। আমি বক্স খুলে দেখি বিরিয়ানি। আমাকে আর পায়কে মন খুলে খেতে শুরু করলাম। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে দেখার টাইমে নেই।
হঠাৎ তালুতে উঠে গেল খাবার, স্যার তো চিল্লিয়ে উঠলো। ইউ খাবার থেকে নিচ্ছে না, ধীরে ধীরে খাও, ঠিক আছে? জি। আমি আবারও খেতে শুরু করলাম। স্যারের দিকে তাকাতেই দেখলাম স্যার আমায় দেখছিলেন মেবি। আমি তাকাতেই স্যার খেতে শুরু করলেন। আমি তো ভুলেই গিয়েছিলাম যে এটা স্যারের খাবার, আর আমি তো সব খেয়েই যাচ্ছি। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, স্যার সরি, আপনাকে জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি। আমি চামচ দিয়ে খাচ্ছিলাম, খাবার নষ্ট হয়নি, আপনি কি খাবেন? কথাটা বলেই ব্যাকুল হয়ে গেলাম। আমার খাওয়া খাবার স্যারকে জিজ্ঞেস করলাম। মাথা নিচু করে আবারও খাচ্ছি। হঠাৎ স্যারের কথায় স্যারের দিকে তাকালাম। লাস্টে কিছু খাবার রেখে দিও। আমি মাথা নাড়লাম। কিছু খাবার কি ফেলার জন্য রাখবো? আজীব। আমি কিছু খাবার রেখে দিলাম। পেট ভরে গেছে। তো হয়েছে। পেট ভরেছে? জি যাও, দেরি হচ্ছে ক্লাসের জন্য। স্যার আসসালামু আলাইকুম। আমি দিলাম দৌড়। আশেপাশে না দেখে দৌড়ে যাচ্ছিলাম। হঠাৎ টিফিন বক্সের কথা মনে পড়তেই আবার অফিস রুমের দিকে যাব, তখনই জানালায় চোখ পড়তেই দেখলাম স্যার বিরিয়ানি খাচ্ছেন, তাও সেম চামচ আর সেম বাটি যেভাবে রেখে এসেছিলাম। স্যার চোখ বুজে খাচ্ছেন। আমার কষ্ট লাগলো অনেক। মেবি স্যার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল আর আমি সব খাবার খেয়ে সাবার করে দিলাম। ক্লাসে চলে এলাম। 3টা ক্লাস করে লাস্ট ক্লাস ছিল তৃষ্ণা স্যারের। আমি আর হাসান ড্রয়িং করছিলাম, তখনই স্যার প্রবেশ করলেন। দাঁড়িয়ে সালাম জানালাম। স্যার বসতে বললেন। বসেও আমার শরীর থেকে ঘাম ঝরছে। আজ আমি পড়া পারি না, সাথে হোমওয়ার্কও করিনি। পড়া না পারলে হোমওয়ার্ক কিভাবে করব আমি? ক্যাপ্টেন খাতা ওঠানো শুরু করেছে। আমার রোল 4, সেই হিসেবে পড়া না পারলে অনেকটা হেনস্থা হতে হয়। খাতা ওঠানোর সময় আমার খাতা না থাকায় দাঁড়াতে হয়েছে। হাসান বসেছিল, ও খাতা এনেছে। এদিক ওদিক তাকাচ্ছি, দেখলাম মাত্র 5 জন দাঁড়িয়েছে। প্রচন্ড ভয় করছে। স্যার খাতা চেক করে প্রথম বেঞ্চ থেকে পড়া ধরা শুরু করলেন। পড়া না পারায় 5টা 2 হাতে বাড়ি দিচ্ছেন কাঠি স্কেল দিয়ে। লাস্ট বেঞ্চে আসতেই বলে উঠলেন, খাতা আনোনি কেন? স্যার পড়া। আমাকে বলতে না দিয়ে স্যার বলে উঠলেন, নো এক্সকিউজ, হাত পাতো। আমি চোখ বন্ধ করে 2 হাতে এগিয়ে দিতেই ঠাস ঠাস আওয়াজ এলো 5টা। তখন মনে হচ্ছিল হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি আর স্যারের দিকে তাকাইনি, নিচে তাকিয়ে আছি। পড়ো পড়ো। আমি চোখ মুখ খিচে মাথা নাড়িয়ে বললাম, পারি না বলেই হাত পেতে দিলাম। চোখ ভেতরে ঢুকিয়ে ঠোঁট চেপে ধরেছি। এমনিতে হাত জ্বলে যাচ্ছে, এখানে আবার মারলে আমি আজ মরেই যাব। তখনই আরো 5টা 2 হাতে পড়লো। মনে হচ্ছিল কেউ কাটা জায়গায় লবণ ছিটিয়ে দিয়েছে। চোখে পানি টপ টপ করে ঝরছে। বসো, কাল থেকে যেন পড়া আর হাতের লেখা মিস না হয়। আমি মাথা নাড়তেই স্যার অন্য সাইডে চলে গেলেন, আর আমি হাসানের দিকে ঘুরে তাকিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। বড্ড ব্যথা করছে। হাসান আমার চোখ মুছে দিচ্ছে আর বলছে, কাঁদিস না বেলি। আমার তো জান বেরিয়ে যাচ্ছে ব্যথায়। বোতল খুলে হাতে পানি দিল হাসান। আমার ব্যথা মনে হচ্ছে আরো বাড়ছে। লাল লাল হয়ে আছে সেই জায়গাটাতে যেখানে স্কেল লেগেছে। আমি ভালোভাবে চোখ মুছে নিলাম। স্যার পড়াতে শুরু করলেন আর আমি বোঝার চেষ্টা করে যাচ্ছিলাম। স্যার ক্লাস লাস্ট ছিল, ঘন্টা দিতেই ব্যাগ গুছানো শুরু করলাম। বাট হাতের ব্যথায় বইগুলোও ধরতে পারছিলাম না। হাসান আমার ব্যাগটা গুছিয়ে দিল, কাঁধে উঠিয়ে দিল। এখনো চোখ মুখ ফোলা। আমি হাসান কথা বলতে বলতে বেরিয়ে আসলাম। গেট দিয়ে বেরিয়ে আসবো, তখনই স্যারের আওয়াজ পেলাম। আমি ঘুরে দাঁড়ালাম, বাট তার দিকে তাকাইনি। সালাম দিয়ে মাথাটা নিচু করে রাখলাম। বড্ড অভিমান লাগছিল, জানি না কেন, বাট তীব্র কষ্টও হচ্ছিল। হাতগুলো এখনো জ্বলছে। সবাইকে মেরেছে, কেউ কাঁদেনি, কিন্তু আমি কেঁদেছি কারণ আমায় অনেক জোরে মেরেছে। আওয়াজও অনেক হয়েছিল। এভাবে স্যার কখনো মারেননি, আজ মেরেছেন, তাও এত। টিফিন বক্স নাও। আমি হাত পেতে দিলাম বক্স দেওয়ার জন্য, বাট স্যার দিচ্ছিলেন না। মেবি আমার হাতের দিকে তাকিয়েছিলেন। স্যার দিচ্ছিলেন না দেখে আমি বললাম, বক্স। স্যার কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে হাসানের হাতে বক্স দিয়ে চলে যাচ্ছেন। আমি তো হাত পেতে রেখেছিলাম। হাসান বলল, দে ব্যাগে ঢুকিয়ে দি। আর শোন, বাসায় গিয়ে হাতে বরফ লাগাস। দেখ লাল লাল হয়ে আছে আর হাতটাও ফুলে গেছে অনেকখানি। ব্যথাটা মনে হতেই তীব্র কষ্ট হচ্ছে। হাঁটতে হাঁটতে চলে এলাম বাসায়। মা, আমি চলে এসেছি। মা রান্নাঘর থেকে জবাব দিলেন, রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে গোসল করে নে। জি। আমি রুমে গিয়ে ব্যাগটা রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। চোখ বুঝতেই সেই ভয়াবহ দৃশ্য, ঠাস ঠাস বাড়িগুলো। স্যার পড়া না পারলে আমি আর কখনো স্কুলে পাই রাখবো না। গোসল করে নিলাম। হাতটা জ্বলছে এখনো। পানি ধরায় আরো তীব্র হয়েছে ব্যথাটা। দুপুরের খাবার মায়ের হাতে খেলাম, নিজের হাতটা আর দেখাইনি।
ঘুম দিলাম, চোখ খুলতেই দেখলাম পাশে আব্বু, আম্মু আর ডক্টর আঙ্কেল। আমাকে জাগতে দেখে আম্মু তো বকাবকি শুরু করে দিল। গায়ে এত জ্বর কিভাবে আসলো? দেখ তো মুখের কি অবস্থা হয়েছে, আর এই হাতের অবস্থা এমন কেন? কি হয়েছে হাতে? আমি আর কিছুই বললাম না, প্রচন্ড খারাপ লাগছিল। রাত 8টা বাজতে চললো। এতগুলো ওষুধ খেয়ে আবারও ঘুমানোর চেষ্টা করতে লাগলাম। বাবা আমার হাত ধরে বসে আছেন। সকালের স্কুলে গেলাম না, ব্যথাটা তীব্র হওয়ায় রাতে প্রচন্ড জ্বর এসেছিল। এখন অনেকটা ভালো লাগছে, বাট অতটাও না। কেমন যেন মাথাটা ভারী ভারী লাগছে। 12টার দিকে মা চিল্লাতে শুরু করলো। বেলি, বেলি, তোর টিচার আসবে তোকে দেখতে। কথাটা শুনতেই আমি লাফ দিয়ে বাইরে আসলাম। কে আসবে মা? কৃষ্ণা স্যার আসবে। মা, স্যার আসলে তুমি খাইয়ে পাঠিয়ে দিও, আমার শরীর একদম ভালো লাগছে না, ঘুমাবো। কথাটা বলি ঘুমোতে চলে গেলাম। কম্বল দিয়ে মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছি। মা অনেকবার ডেকেছেন, বাবাও ডেকেছেন, কিন্তু আমি ঘুমিয়েই ছিলাম। সকালে উঠতেই মা বলল, স্কুল যাবি? না মা, কাল থেকে যাব। ফ্রেশ হয়ে ছাদে অনেকক্ষণ ঘুরলাম। এখন অনেকটাই ভালো লাগছে। শরীরের কাহিল অবস্থাটা আর নেই। শুনেছিলাম মায়ের থেকে স্যার আমায় একবার দেখার কথা অনেকবার বলেছেন। হাতটা এখনো কেমন যেন দেখাচ্ছে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। স্যার নাকি বাবাকে ডিরেক্ট বলে দিয়েছে আমায় পড়তে যেতে। যাওয়ার ইচ্ছে না থাকতেও যেতেই হবে। আজ মা স্যারের এই মাসের বেতনটাও সাথে দিয়েছে। মাস শেষের দিক, বেতন দ্রুত দিয়ে দেওয়াই মা বাবার স্বভাব। আমি একটা ডেইরি মিল্ক কিনে খেতে খেতে স্যারের বাসায় পৌঁছলাম। আজও আমি তাড়াতাড়ি চলে এসেছি। দরজার কাছে কারো জুতো নেই। এখন সবার আগে পৌঁছলে স্যার বকা দেবেন, তাই দরজার কাছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখনো কেউ আসছে না। আমি ভেতরে ঢুকে টেবিলে বসে পড়লাম। কিছুক্ষণ পড়াগুলি দেখছিলাম। স্যার না আসায় আমি রুমের দিকে উকি দিলাম। না, স্যার তো নেই। আমি কৌতূহল নিয়ে বই যেখানে থাকে সেখানে চলে এলাম। সেই রুমটা অন্ধকার। লাইটের সুইচ খুঁজছিলাম আমি, কিন্তু পাচ্ছি না। স্যার ডায়েরিটা আর সেই জায়গায় নেই। নিচু হব তখনই কারো স্পর্শ পেলাম। কেউ পেছন থেকে আমার 2 হাতের কবজি ধরলো। আমি জোরেই চিৎকার দিয়ে উঠলাম, স্যার। অজানা ব্যক্তি আমার মুখটা চেপে ধরলো। হঠাৎ কানে আওয়াজ আসলো। ডোন্ট সাউন্ড। আমি ভয় চুপ হয়ে গেলাম। ধীরে ধীরে আমাকে তার দিকে ঘুরিয়ে নিল। আমি তাকিয়ে অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পেলাম না। তাও অচেনা ব্যক্তিকে দেখার চেষ্টা করা ছাড়লাম না আমি। ভয়ে আত্মা সহ লাফাচ্ছে আমার। হু আর ইউ? আমি কিন্তু স্যারকে বলে দেব। অজানা ব্যক্তি কিচ্ছু বলল না। আমার হাত দুটো ধরে উঁচু করতে লাগলো। সাডেনলি আমার হাতের নরম ঠোঁটে স্পর্শ পেলাম। 2 হাতের তালুতে চুমু খেয়েই যাচ্ছে অসংখ্য। আমি হাত ছোটানোর চেষ্টা করছি, কিন্তু সে আরো টাইট করে চুমু খাচ্ছে। আমি কাঁদো কাঁদো গলায় বললাম, ভূত। সে আমার হাত দুটো টাইট করে দুটো চুমু খেয়ে ছেড়ে দিল। হঠাৎ 2 গালে হাতে স্পর্শ পেলাম। সে আমার 2 গালে হাত রাখলো। হাতে হয়তো কিছু বেঁধে দেয়া আছে, মেবি ব্যান্ডেজ হতে পারে। ব্যক্তিটার ভয়েস শুনতে পেলাম। I'm sorry, পিচ্চি পাখি. I'm really sorry. I know I'm getting crazy. All because for you. ব্যক্তির ভয়েস অনেকটা স্যারের মতো শুনতে, কিন্তু আমার বিশ্বাসই হচ্ছে না। সে আমার কপালে চুমু খেয়ে উধাও হয়ে গেল হয়তো। আর কোনো আওয়াজ বা স্পর্শ পাচ্ছিলাম না। হঠাৎ লাইট জ্বলতেই সামনে তাকাতেই দেখলাম স্যার। এখানে অন্ধকারে কি করছো? আমি ঘেমে একাকার। কি ভেবেছিলাম স্যার কেন হতে যাবে? আল্লাহ মাফ করো। তাহলে কে ছিল? বই পড়তে এসেছিলাম। যাও, টেবিলে গিয়ে বসো। আমি মাথা নিচু করে স্যারকে সালাম দিয়ে নিজের জায়গায় বসলাম। পড়া মাথায় ঢুকছিলই না আমার। শুধু সেই কাহিনীটাই মনে উকি দিচ্ছে। হঠাৎ পাশের 9-এর আপু বলে উঠল, স্যার আপনার হাতে কি হয়েছে? এত বড় ব্যান্ডেজ কেন? আমিও সাথে সাথে খেয়াল করলাম। স্যার জবাবে মুচকি হেসে নিজের পড়ানোতে মনোযোগ দিলেন, কিন্তু আমার মনোযোগ সেই অদ্ভুত কাহিনীতে। বাসায় এসেও মাথায় সেই টেনশন। কে ছিল, কি ছিল, সত্যিই ছিল না মিথ্যা? ডিনার করে মাত্র বেড়ে বসলাম। অনলাইনে ঢুকতেই কারো মেসেজ পেলাম। নাম ছিল ক্রেজি হান্টার। আমি লোকটার আইডিতে ঢুকে শুধু একটা স্ট্যাটাসই পেলাম, পিচি পাখি, আই এম সরি ফর হোয়াট আই ডিড। সাথে সাথেই মনে পড়লো অন্ধকারের লোকটার কথা। আই এম সরি পিচি পাখি। আমি সাথে সাথেই ইনবক্সে গেলাম। ইনবক্সে গিয়ে দেখলাম এই বয়সে ফেসবুকে অ্যাকাউন্টও খুলেছো? আমি মেসেজ দেখে ভয় পেয়ে গিয়েছি। কাঁপা কাঁপা হাতে রিপ্লাই দিলাম, কে আপনি? ভূত। স্যারের বাসার ভূত?
না, নিউ ভূত। নতুন ভূত? হুম, শুধু তোমার জন্য এই ভূতের জন্ম। আপনি কি চেনেন আমায়? কেন? আপনি স্ট্যাটাস কার জন্য লিখেছেন? যদি বলি তোমার জন্য? না, আসলে আপনি কথাটা 2 ঘন্টা আগে স্ট্যাটাস দিয়েছেন তো। কেউ একজন আমায় এই কথাটাই বলেছিল হয়তো। বলেছে তো বলেছে, আর কয়টা বাজে? 11টা। এখন অনলাইনে কি? আমি ছাড়া আর কারোর সাথে মেসেজ করবে না। যাও ঘুমাও। কি আজব, চিনি না জানি না হুকুম দিচ্ছে আমায়। আমারও ঘুম পাচ্ছে, তাই ঘুমানোর প্রচেষ্টা করতে লাগলাম। এভাবেই চলতে লাগলো আমার দিনকাল। ধীরে ধীরে ভুলে গেলাম সেই দিন অন্ধকারে কারো ঠোঁটে স্পর্শ। মাঝে মাঝে টাইপিং হতো অচেনা ক্রেজি হান্টারের সাথে। মা বাবা, লেখাপড়া আর বিকেলের খেলাধুলা, এগুলো দিয়েই পার হলো আমার জিএসসি। যত্ন করে পরীক্ষার হলে নিয়ে যেতেন, নিয়ে আসতেন আব্বু। আর স্যার তো বুঝিয়ে দিতেন, প্লাস দুবেলা পড়াতেন। 1 মাসের মতো স্যার বাসায় আর পড়তে যাওয়া হয়নি। ছাদে খেলতাম যখন তখন, প্রায়ই স্যারকে দেখতাম বারান্দার রেলিং ধরে এখানেই তাকিয়ে থাকতেন। রেজাল্টের দিন আসলো, আমি তো প্রচন্ড ভয়ে ছিলাম, হাত পা কাঁপছিল আমার। জানতে পারলাম 4.89 পেয়েছি। খারাপ লেগেছিল প্রচন্ড, বাট তাও 9-এ ভর্তি হলাম। ক্লাস অ্যাটেন্ড করা শুরু করলাম। ধীরে ধীরে কেমন এক ম্যাচিউরিটি ফিল আসছে গায়ে, আলাদা ফিলিং টানতো মনে। বান্ধবীদের প্রেমীয় আলাপ শুনলে কেমন যেন লাগতো। কিছু মেয়ে ফ্রেন্ডও হয়ে গেল 9-এ। হাসানুর রিলেশনে জড়ালো নিম্মির সাথে। মাঝে মাঝে আমারও ইচ্ছে হতো একটা প্রেম করার, বাট বাবার কথা চিন্তা করে আর এগুলোর মধ্যে নিজেকে জড়াইনি। প্রাইভেটে যাওয়া শুরু করলাম, হাসানদের সাথেই মিলে পড়ি। আগে জানি না, বাট কিছুদিন যাবৎ আমার স্যারের চাউনি কেমন যেন লাগে। নেশা জাতীয় কিছু খেলে বা সামনে থাকলে চোখ যেমন দেখায় ঠিক তেমনটাই লাগে। স্যার কখনো আমার চোখের সাথে চোখ মেলাতেন না, সদা আমায় এড়িয়ে চলতেন, যেটা আমার কাছে আজকাল প্রচন্ড যন্ত্রণাদায়ক। বুকে তীব্র কষ্ট হয় স্যারের ব্যবহারে। আমি ব্যাচের সব মেয়েদের সাথে হাসি খুশি ভাবে কথা বলতেন স্যার, শুধু আমি বাদে। সব কপাল। কখনো ক্লাসে হঠাৎ স্যার দাঁড় করিয়ে মারতেন। কেন মারতেন কিছুই করতাম না আমি। ধীরে ধীরে দিন যেতে লাগলো, আমিও বড় হতে লাগলাম। 10ম শ্রেণীতে উঠলাম। এখন দিনকাল অন্যরকম যায়। ফ্রেন্ডসদের সাথে মজা মাস্তি, হাসি ঠাট্টা, প্রপোজ তো পেলাম অনেক, কিন্তু মনের মতো ছিল না কেউ। আজ ক্লাসে নিম্মি, আমি আর হাসান এক বেঞ্চে একসাথে বসেছি। মধ্যে আমি আর 2 সাইডে প্রেমিক প্রেমিকা বসিয়েছি। না হলে ওদের প্রেমীয় আলাপে আমার কান ছালাপালা হয়ে যাবে। কৃষ্ণা স্যারের ক্লাস, তাই আমি আর কোনো কথা বলবো না, কারণ স্যার আমায় এমনিতেই পছন্দ করে না, দেখতে পারে না। হাসান আর নিমি দুজন তো ফিসফিসানো আওয়াজে কথা বলেই যাচ্ছে। স্যার অনেকবার চোখ রাঙিয়েছে, তাকিয়েছে তাদের দিকে। আমি লিখছিলাম, হঠাৎ হাসান নিমিকে কিছু বলার জন্য আমার গায়ের সাথে অনেকটা ঝুঁকেছিল, আর আমি নিমির দিক সাইডে চাপতে নিচ্ছিলাম। তখনই জোরে একটা আওয়াজ হলো, ঠাস। গালটা থাপড়টা আমার গালে পড়েছে, তাও স্যার মেরেছেন পুরো ক্লাসের ছেলে মেয়ের সামনে। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। আমার এখন প্রচন্ড কান্না পাচ্ছে। সবাই আমার দিকে ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে। স্যার আমার দিকে তার হাতে থাকা চকটা ছুঁড়ে মারলেন, ডাস্টার হাতে নিয়ে চলে গেলেন ক্লাস থেকে। তখনও ক্লাসের 25 মিনিট বাকি ছিল। স্যার যেতে সবাই হাসাহাসি শুরু করে দিল। আমি তো বুঝতেই পারলাম না থাপ্পড়টা কেন মারলো আমায়। রুমের দরজা অফ করে বিছানায় আধশোয়া হয়ে আছি, লাইটটা অফ, আর ইয়ারফোন। খারাপ লাগছে প্রচন্ড। স্যারটা অনেক পচা, কৃষ্ণা স্যার অনেক পচা। গালে 5 আঙুল বসে আছে আমার। এত জোরে কেউ মারে, পুরো ফেসটা ব্যথায় মনে হচ্ছে ফুলে যাচ্ছে আমার। আর যেই গালে মেরেছে সেখানে মনে হচ্ছে কেউ লোহা দিয়ে বাড়ি দিচ্ছে। পাষাণ টিচার, ওনার কাছে আর পড়বই না আমি, যা ইচ্ছে করুক, আমি আর যাবো না পড়তে। আজ আবুকে বলবো নতুন টিচার খুঁজতে। এমন কেন করেন উনি আমার সাথে? আমি কি সত্যি অনেক বাজে? আমি আর সবার মতো ওনার স্টুডেন্ট নই নাকি? পুরাতন স্টুডেন্টসদের নাকি স্যাররা অনেক ভালোবাসেন, তাহলে আমিও তো স্যার পুরাতন স্টুডেন্ট। 4 বছর হতে চললো। ক্লাস 7 থেকে 10 পর্যন্ত স্যার পড়াচ্ছেন আমায়, কিন্তু আজও স্যার আমায় সহ্য করতে পারেন না। আজ 2 দিন হচ্ছে আমি স্কুল প্রাইভেট কোথাও যাচ্ছি না পড়তে, আর যেতেও ইচ্ছে হয় না। আমি যাচ্ছি না বলে তৃষ্ণা স্যার নাকি অনেকবার কল করে বলেছেন আমার প্রাইভেটে পাঠিয়ে দিতে। আবার বাসায়ও এসেছেন 2 দিন। স্যার যখন এসেছেন তখন আমি রুম থেকেই বের হইনি। দরজা লাগিয়ে কানে ইয়ারফোন গুজেছিলাম আমি। তার জন্য আব্বু আমায় ঝাড়ি দিয়েছেন। আমি আব্বুকে ডিরেক্ট বলে দিয়েছি আমি আর তৃষ্ণা স্যারের কাছে পড়বো না। মা তো বকাঝকা করেছেন আমায়, জিজ্ঞেস করেছেন কেন পড়বো না। আমি কোনো জবাব দিতে পারলাম না, শুধু বলেছি নতুন কোনো টিচার খুঁজতে। স্কুলে যাচ্ছি না কারণ অনেক খারাপ লেগেছিল সেদিনের হঠাৎ মারটা।
সবাই আমায় দেখলেই হাসাহাসি করবে, করবে নাই বা কেন? ক্লাসে এসে আমায় অযথাই মারেন, কোনো রিজন পাইনি আমি আজও। আমি কি লোহা দিয়ে তৈরি যে অকারণে এসে শুধু মারবে আমায়? এখন থেকে এই স্যার ক্লাসও অ্যাটেন্ড করবো না, আর যত যাই হয়ে যাক না কেন। আজ ফ্রাইডে, মঙ্গলবার, বুধবার আর বৃহস্পতিবার এই 3টা দিন আমি ঘর থেকে বের হইনি। নিজের রুমে টিভি দেখেই কাটিয়েছি। সবকিছু বিরক্ত লাগছে আজকাল। এখন ঘুমের ভেতরেও স্যারের থাপ্পড় দেখি আমি। অসহ্য ভয়ঙ্কর টিচার একটা। এমন টিচার যেন আর কারো কপালে না পড়ে। অনেকক্ষণ যাবৎ হাসান কল দিচ্ছে, ঘুরতে যেতে বলছে ওদের সাথে। আজীব, হাসানটা না একটা আস্ত গাধা। আরে নিজের গার্লফ্রেন্ডকে নিয়েই যা না, আমায় কেন ডাকছিস ভাই? হাসান আর তার গার্লফ্রেন্ড নিম্মির জোড়াজোড়িতে রাজি হলাম ঘুরতে যাওয়ার জন্য। আর এমনিতেও এইভাবে 3 দিন বাসায় থেকে বোর হয়ে উঠেছি আমি। দুপুর 3টা বাজছে। আমি, হাসান, নিমি অনেকটা দূরে বেরিয়েছি। অনেকটা রাস্তা যেতেই সামনে ডার্ক কালার একটা গাড়ি দেখলাম। গাড়িটা কার তা চিনতে বেশি সময় লাগেনি আমার। গাড়ি তো তৃষ্ণা স্যারের। নিশ্চয়ই আমায় আবারও সকালের সবার সামনেই মারবে। আমি উল্টো পথ ধরে তাড়াতাড়ি হাঁটা ধরলাম মাথা নিচু করে। যত দ্রুত সম্ভব হেঁটে যাচ্ছি আমি। ভয়ে বুকের ভেতর দিয়ে মোচড় দিচ্ছে বারবার। স্যার বেবি আমার পেছনে দৌড়ে আসছেন আর চিল্লাচ্ছেন, বেলি স্টপ দেয়ার। তারপরেও থামছি না আমি। এখন দৌড় দেওয়ার উচিত, কিন্তু রাস্তায় প্রচুর লোকজন। তাও চিন্তা ভাবনা ছেড়ে দৌড় দিতে নিচ্ছিলাম, তখনই পেছনে কেউ হাত ধরে ফেলে আমার। হাওয়ার মতো বেগে এসে আমায় তার দিকে ঘুরায়। তার দিকে ঘুরতেই মাথায় ঠাস করে একটা থাপ্পড় লাগালেন। আমি এখন কেঁদেই দিলাম করে। নিচে তাকিয়ে কেঁদেই যাচ্ছি, তখনই হাসান বলে উঠল, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আবারও হাসানের আওয়াজ পেলাম। স্যার কি হয়েছে? বেলি কি করেছে? হাসানের ভয়েস শুনে আমি আরো জোরে কেঁদে উঠলাম। কারণটা সোজা, আমি কিচ্ছু করিনি। আমাকে নিয়ে কিসের এত সমস্যা এই স্যারের? আশেপাশের অনেকেই আমাদেরকে তাকিয়ে আছে। বেশ কিছুক্ষণ পর তৃষ্ণা স্যারের আওয়াজ পেলাম। হাসান, নিম্মি, বাসে যাও। হাসান মনে হয় কিছু বলতে চাচ্ছিল, কিন্তু স্যার ওদের কিছু বলতে না দিয়েই বললেন, হোয়াট, জাস্ট গো। ওরা স্যারের এমন ভয়ঙ্কর আওয়াজ শুনে চলে যাচ্ছে। আমিও ভাবছি দৌড় দিব, তার আগেই হাতে স্পর্শ পেলাম। তৃষ্ণা স্যার আমার হাতটা টাইট করে ধরে নিয়ে যাচ্ছেন সামনে। আমি মাথা নিচু করে চারপাশের মানুষের অদ্ভুত চাহনি দেখছি। গাড়ির দরজা ওপেন করে বললেন, সেট। আমি তো দাঁড়িয়েই ছিলাম। আমার ভাবনা ছিল আমি গাড়িতে বসবো না, কিন্তু তা তো হলো না। উল্টো আরো ব্যথা পেলাম। ধাক্কা মেরে ফেলে দিল ভেতরে। রাগে দুঃখে এবার আমি ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। কি হচ্ছে আমার সাথে? ঘর থেকে বেরিয়ে আসাই ভুল হয়েছে। গাড়ি চলছে আর আমার কান্নার বেগও বাড়ছে। গাড়িটা অনেক দূর যেয়ে দাঁড়িয়ে পড়লো। আমিও তাও স্যারের দিকে তাকাইনি। আমি নিচের দিকে তাকিয়ে কাঁদছি। ভেবেই রেখেছি আর দেখবো না এই স্যারকে। ভয়ঙ্কর বিটিং করা টিচার। হঠাৎ আমার কোমরে কারো হাতে স্পর্শ পেলাম। কেঁপে উঠলাম, আর সামনে তাকানোর আগেই সেই হাত জোড়ার মালিক আমায় টেনে তার দিকে নিয়ে নিলেন। আমি বিস্ময় নিয়ে তার দিকে তাকাতেই আমার ঠোঁটে তার ঠোঁটে উষ্ণ আভাস পেলাম। মুহূর্তের মধ্যে কি হলো আমার কোনো আইডিয়া নেই। পুরো শরীরের পশম ধীরে ধীরে দাঁড়াতে শুরু করলো। কোমর থেকে এক হাত উঠিয়ে আমার থুতনির নিচে থেকে ধরে গাল পর্যন্ত চেপে ধরলো। মুখটা তার দিকে আরো টেনে নিল। আমার কোমর তার এক হাতে সম্পূর্ণ আবদ্ধ। তীব্র থেকে তীব্রভাবে তার ঠোঁট আমার ঠোঁটের মাঝে আবেশে প্রবেশ করছে। কি হচ্ছে এটা? কোনো আইডিয়া নেই আমার, কিন্তু আমার চোখ লাগাম ছাড়া হচ্ছে। ধীরে ধীরে চোখ বুজে গেল, আর তার ঠোঁটের ছোঁয়া তীব্র হয়ে যাচ্ছে। তার আচমকা এরকম আচরণ নেই, অনেকটা কিছু একটা পাওয়ার নেশা হাতে পেয়েছে, এমন একটা ব্যাপার ছিল। আমার মন কাজ করা বন্ধ করে দিয়েছে। কি হচ্ছে, কেন হচ্ছে, কে করছে, কোথায় আছি, কিছু মনে নেই আমার। শুধু এতটুকু মনে আছে যে এটা একটা অচেনা ফিলিং ছিল আমার জন্য, যেটা আমার পুরো শরীরে শিহরণ বয়ে দিচ্ছে। ঠোঁটের পাশ বেয়ে পানি পড়লো মনে হচ্ছে। আমি উতলা হয়ে দেখার জন্য চোখ খুলতেই দেখলাম তার চোখ বন্ধ অবস্থায় এক চোখ বেয়ে পানি পড়ছে। যে পানির ফোঁটা আমার ঠোঁটে টাচ করতেই ঠোঁটের ছোঁয়ায় মিশে যাচ্ছে। আমি তাকিয়ে থাকতে পারলাম না, চোখ লাগাম ছাড়া বন্ধ হয়ে যাচ্ছে। ডেরি মিল্কও মেবি আমি এতটা মজা করে খাইনি যতটা মজা নিয়ে সে আমার ঠোঁটের স্বাদ দিচ্ছে। না, প্রচন্ড অস্বস্তি হচ্ছে অনুভূতিতে। কিছুক্ষণ বাদে মনে হয় আমি মরেই যাব। আমার দুহাত তার বুকের দু সাইডে মেলে দিয়ে কিছুটা ধাক্কা দিতেই তার ঠোঁটের ছোঁয়া আরো তীব্রভাবে পাচ্ছে আমার ঠোঁটে।
আমি চোখ খিচে আমার ঠোঁট চেপে ধরে মুখে ভেতরে নিলাম। সে মনে হলো রেগে গেল। আমার গাল এমনভাবে চেপে ধরলো মনে হলো গাল দাঁতের মাঝেই ঢুকে যাবে। আর ঠোঁট তো মুখ থেকে বেরিয়ে এলো যেন। আর সাথে সাথে তার ঠোঁট দিয়ে আবারও চেপে ধরলো। এবার আরো উতলা হয়ে স্বাদ নিচ্ছে সে। তার গরম নিঃশ্বাসগুলো আমার গালে এসে বাড়ি খাচ্ছে। আমার শরীর মনে হচ্ছে নিজে থেকে সরে যাচ্ছে। আমার ঠোঁট মনে হলো আর নেই। সে ঠোঁটের ঠোঁট ছেড়ে দিয়েই অন্য পাশে জানালার দিকে তাকালেন। মনে হচ্ছিল জোরে জোরে শ্বাস নিচ্ছে। তার এক হাতের 2 আঙুল কপালে রাখা, আর আমি তো স্তব্ধ হয়ে বসে আছি নিচের দিকে তাকিয়ে। কি হলো? এটা কিস ছিল? আমার জীবনের প্রথম কিস, তাও স্যারের কাছ থেকে পাওয়া। লজ্জাজনক লাগছিল ব্যাপারটা আমার কাছে। সে তো আমায় পছন্দই করে না, আমাকে তো সহ্যই করতে পারে না। তাহলে এগুলোর মানে কি? গাড়ি চলতে শুরু করলো। আমি আর কোথাও তাকানোর শক্তি পেলাম না। আর কিছুক্ষণ আগে যে পড়ে পেটে কাঁদছিলাম সেটাও মনে হচ্ছে এখন আরো তীব্রভাবে বেরিয়ে আসতে চাইছে। না চাইতেও বারবার তার দিকে চোখ যাচ্ছে আমার। গোলাপি ঠোঁট দুটো রক্তের লাল বর্ণের ধারণ পেয়েছে। তার কালো টি শার্টের মাঝে তার ফর্সা গায়ের রং ফুটে উঠেছে। সামনে তাকিয়ে গাড়ি চালিয়েই যাচ্ছি। গলায় সিংহের একটা চেইন আইটেম কিছু একটা পরা, চেন আইটেমের কিছু পরা, হাতে ঘড়ি বেশ বড়। আজকে চুল আওলা ঝাওলা হয়ে আছে, মেবি তখনের জন্য। কেন যেন স্যারটাকে আজ বেশ লাগছে দেখতে। এমন চোখে আগে কখনো পর্যবেক্ষণ করা হয়নি। আর করবো বা কেন? আমি তো শুধু শিক্ষকের নজরে দেখেছিলাম তাকে। আমার প্রচন্ড রাগ লাগছে স্যারের এমন বিহেভিয়ারে। কোথায় গাড়ি যাচ্ছে তাও জানি না, আর কিছু বলার ভাষাও পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার গলা চেপে ধরে রেখেছে। স্যার কি আমায় ইউজ করতে যাচ্ছে, নাকি সে আমায় ঘৃণা করে তাই এমন কাজ করলো? কিন্তু ঘৃণা করা ব্যক্তিকে করা যায় না। কাউকে তীব্রভাবে আপন করে পেতে চাইলেই এভাবে কিস করে নিজের মাঝে গুছিয়ে নেওয়া যায়। এখন আমার বেশি কান্না পাচ্ছে আরো। ঠোঁটগুলি মেবি তেনা তেনা হয়ে গেছে। এতক্ষণ অন্য কারো ঠোঁটের ভার বহন করেছে, কম কথা এটা। আমার কাছে এই কাহিনীটা একটা স্বপ্নের মতো মনে হচ্ছে। স্বপ্ন হলে এক্ষুনি উঠতে চাচ্ছি এই বাজে স্বপ্ন থেকে। এটা অবিশ্বাস্য যে তৃষ্ণা স্যার, যে কিনা আমায় দেখতেই পারে না, সে আমায় কিস করেছে, তাও এত সফটলি। আবার মনে হচ্ছিল সে কাঁদছিল। আমার মাথায় কিচ্ছু আসছে না। ভাবনায় ছেদ পড়লো গাড়িটা থামায়। আশেপাশে তাকিয়ে দেখলাম এক লেকের পাশে একটা মানুষও দেখতে পাচ্ছি না। স্যারের দিকে তাকাতেই দেখলাম সে সিটে মাথা দিয়ে হেলান দিয়ে শুয়ে আছে। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আমি বাসায় যাব প্লিজ। সে এখনো সেভাবেই চোখ বুজে আছে। হঠাৎ তার গলার আওয়াজ পেয়ে সেখানে তাকাতেই দেখলাম সে এখনো সেভাবেই চোখ বুজে আছে। रोकना नहीं मुझको, जिद पे आ गया हूँ मैं, इस कदर दीवानापन चढ़ा, देखो ना यहाँ आके मेरा हाल कैसा है, टूट के अभी तक ना जुड़ा, तुम्हें अपना बनाने का जुनून सर पे है, कब से है। আমি অবাক চোখে তাকিয়ে আছি স্যারের দিকে। সে গান গাইলো, তাও এমন সং, তাও আমার দিকে তাকিয়ে। গানটাকে আমায় মিন করে গাইলো। তার চোখের দিকে তাকাতেই, তার চোখে চোখ পড়তেই আটকে উঠলাম আমি। তার চোখের চারপাশ সম্পূর্ণ লাল হয়ে জমে আছে। কেমন এক ভয়ানক চাহনি ছিল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারিনি আমি। চোখ নামিয়ে আশেপাশে তাকাতে লাগলাম। সে এবার আমার দিকে একটু ঝুঁকে গেল। ভয় করছে তাই না? আমি তো চাই তুমি আমায় ভয় পাও, ঘৃণা করো। কথাটা বলেই সে অট্ট হাসিতে ফেটে পড়লো। আমি তো প্রচন্ড ভয় পাচ্ছি স্যারের এমন বিহেভে। হঠাৎ স্যার আবার মুখটা খিচিয়ে ফেললেন। সাথে সাথে ড্রাইভিং স্ট্রিকে কষে একটা বাড়ি মারলেন উনি। আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে বললেন, পেছে কি আছে তোমার মাঝে? হ্যাঁ কি আছে? কেন আমি এমন বানাচ্ছ? কথাটা বলেই তার ডান হাতের 4 আঙুল দিন দিন আমি আমার নিজেকে ছাড়িয়ে ফেলছি। কেন কেন তোমার থেকে দূরে থাকতে পারছি না? কেন তোমায় নিয়ে সারাক্ষণ ভাবি? কেন তুমি এতটা চাই? উত্তর আছে তোমার কাছে? নাই, আমার কাছেও যে নেই। তোমার মাঝে কিচ্ছু নেই, তোমার মাঝে কিচ্ছু নেই, কিচ্ছু। তাও আমি প্রতিনিয়ত পাগল হচ্ছে। এই আমি তোমার টিচার নই, আমি শুধু তোমার এক নজর দেখার জন্য পড়াই। কেন বুঝো না? আমি শুধু তার দিকেই তাকিয়ে অজানা একটা টান অনুভব করছি। স্যার কি হয়েছে? এটা তো বুঝতে বাকি নেই যে স্যার মেবি আমায় পছন্দ করেন। পছন্দ না করলে কি কেউ এভাবে কিস করে বা এভাবে কথা বলে? ভাবনায় ছেদ পড়ে স্যারের আওয়াজে। সেদিকে তাকাতেই দেখি স্যার চোখ বুজে সিটে হেলান দিয়ে আছেন। বলতে শুরু করলেন আর আমি শুনতে। তুমি যে ডায়েরিটা পড়েছিলে ফ্ল্যাটের লাইব্রেরিতে,
সেখানে যে পিচ্চি মেয়ের কথা আমি উল্লেখ করেছিলাম, জানতে চাও সে কে? আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, না না আমি শুনতে চাই না, বাড়ি যাব আমি। তাকিয়ে রইলাম স্যারের দিকে। সে সিটে চোখ বোঝা অবস্থায় বলা শুরু করলেন, জানো, ভালোবাসা বলতে তেমন কিছু আমার মনে আসেনি। কিছুটা হ্যান্ডসাম থাকায় ভার্সিটিতে অনেক প্রেম করেছে। যে মেয়েকে ভালো লাগতো প্রপোজ করতাম, আর সেও অ্যাকসেপ্ট করতো। সেদিন বুধবার ছিল, ভার্সিটি শেষে মাত্র বাড়ির পাশের চায়ের টঙে দাঁড়িয়েছিলাম। তখনই সেখানে উপস্থিত হয় একটি ট্র্যাক। আমি চা খাওয়ায় মনোযোগ দিচ্ছিলাম, তখন এক পুচকি মেয়ে দৌড়ে আসে দোকানে, বলতে থাকে আইসক্রিম বা চিপস দিন। মেয়েটাকে ভালোভাবে এক নজর দেখলাম, আমার এখনও স্ট্রেট মনে আছে। গোলাপি রঙের হাঁটু অব্দি জিন্স আর হোয়াইট ফুল হাতের গেঞ্জি ছিল পরনে, মাথায় ক্যাপ ছিল, আর চারপাশের চুলগুলি লাফাচ্ছিল। হালকা ফর্সা গায়ের রঙে পিচ্ছিটা বেশ মায়াবতী ছিল। যতক্ষণ ছিল সেখানে আমি তাকিয়েছিলাম, তখনই হয়তো সে মেয়ের বাবা আসেন। মেয়েটি চিপসটা নিয়ে দৌড়ে সামনে বাড়ির মধ্যে ঢুকে পড়ে। তখন এক মহিলা ডেকে ওঠে, বেলি। পিচ্ছি মেয়েটির নাম বেলি ছিল। বেলিকে আমার ভালো লাগতো। ভাবতাম যে আমি তো বাচ্চা প্রিয়, তাই হয়তো অতটা গুরুত্ব দিতাম না। শুনলাম বেলির বাবা তার জন্য টিচার খুঁজছেন। আমাকে বলতে আমি হ্যাঁ বলে দিলাম। কেন বললাম তার জবাবও নেই। আমার তখন এক্সাম চলছিল। পড়াতে শুরু করলাম মেয়েটিকে। প্রতিনিয়ত বেলিকে নতুনভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতাম। প্রচণ্ড ভালো লাগতো। ওর বোকা বোকা কথাগুলোর মাঝে নিজের হাসি খুঁজে পেতাম। হঠাৎ নাক টানা, কখনো পড়ার জন্য বকলে মুখ কুচকে রাখা, আমার বেশ লাগতো ওকে দেখতে। প্রায় টাইম ওর ছবি তুলে রাখতাম ফোনে। মোবাইল ওপেন করতে ওর ছবিগুলো নেড়ে চেড়ে দেখতাম। মাঝে মাঝে বাড়ির পথে দেখতাম খেলতে। সারাদিন খেলতো আর আইসক্রিম খেত। মাঝে মাঝে অনেক মন চাইতো ওর জন্য আইসক্রিম কিনতে। নিজে বলতাম ও আমার ছাত্রী, অনেকটা মেয়ের মতোই। কিন্তু ওটা চিন্তা করতেই পারতাম না, মুখটা কালো হয়ে যেত। প্রায় টাইম আইসক্রিম কিনে দিতাম, আর ও তা আমাকেও খাইয়ে দিতে চাইতো। ওর হাতে খেতে তো চাইতাম, কিন্তু ফোকাস আমার ভালো ছিল না, তাই ইগনোর করতাম। এত কাহিনীর মাঝেও নিজের অনুভূতি তখনও বুঝতে পারিনি। সেদিন মনে হয় শনিবার ছিল। অনেকক্ষণ যাবৎ বসেছিলাম ওর জন্য, কিন্তু ও তো পড়তে আসলো না। ভাবলাম হয়তো আজ আসবে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছিল সেদিনটা, কিন্তু একটা নেই লাগছে। রাত্র ঘুমোচ্ছিলাম, এমন এক বাজে স্বপ্ন দেখলাম যে তড়িঘড়ি করে উঠে পড়লাম। তখনও বিশ্বাস হচ্ছিল না ব্যাপারটা। বারবার ভালোবাসার কথা বলছিলাম বেলিকে। আমি সেই রাত্রে আর ঘুমাইনি। পরের দিন আর কোথাও বের হয়নি। বেলিকে না দেখতে পেয়ে নিজেকে পাগল মনে হচ্ছিল। অস্থির ফিলিং হচ্ছিল। কি করব না করব ভেবে পাচ্ছি না। আর কিছু না ভেবেই কল লাগালাম। কলটা ধরেই বেলির বাবা বললেন তারা গ্রামের বাড়ি গিয়েছেন, 10-12 দিন পর আসবেন। কথাটা শুনে আমি কিছু সময় স্তব্ধ হয়েছিলাম। ফোনের মধ্যে বেলির আওয়াজ পাচ্ছিলাম, উফ বাবা তুমি আমি হেল্প করো, গাছে উঠব। ভয়েসটা শোনা মাত্র চিৎকার দিতে ইচ্ছে করছিল। একদিন না দেখতে পেয়ে আমার এই অবস্থা 12 দিন কিভাবে থাকবো। দিন যাচ্ছে আর বেলির প্রতি আমি কতটা উইক তা অনুভব করছে। শুধু এক নজর দেখতে মন চাচ্ছিল। ধীরে ধীরে বুঝতে পারলাম এত উইক এর মানে। যখন বুঝতে পেরেছিলাম নিজেকে থুতু দিতে ইচ্ছে করছিল। শেষে এক নাবালিকা মেয়েকে মনে ধরেছে। তীব্র কষ্ট মনে ধরেছিল তখন। শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল আমার অতিরিক্ত চাওয়া শুরু হয়েছিল সেই 2 দিনের মাঝে। বুঝিয়ে দিয়েছিল আমি কতটা বেহায়া হয়ে উঠেছি। 3 দিনের মাথায় ঠিকানা জোগাড় করলাম চাঁদপুরে। সকল তথ্য নিয়ে বেরিয়ে পড়লাম। কারেক্ট ঠিকানা পেতে 2 ঘন্টা ঘুরতে হয়েছে আমাকে। এভারেস্ট জয়গড়ের মতোই ফিলিং হচ্ছিল। অদ্ভুত লাগছিল। এক পিচ্ছির জন্য 7 সমুদ্র পাড়ে দিচ্ছে। বাড়িটায় 1000বারের মতো চক্কর কেটেছিলাম, কিন্তু যাকে দেখার জন্য এত কিছু তাকে দেখতে পাচ্ছি না। চাঁদপুরে তেমন কাউকে চিন্তাম না। কি করব, কোথায় যাব, নো আইডিয়া। সিদ্ধান্ত নিলাম নিজের গাড়িতেই ঘুমাবো। যেই ভাবা সেই কাজ। সেদিনের পিচ্ছিকে দেখতে পাইনি, সারা রাত ঘুমোতেও পারিনি। পরের দিন দেখতে পাই পাশের বারে উঠোনে খেলছিলাম। তাকে দেখা মাত্রই মনের টনক নড়ে উঠল। বুকটা ঠান্ডা হওয়ায় তুলে যাচ্ছিল। লুকিয়ে দেখা হতো। কোথাও গেলে পিছিয়ে যেতাম। বড্ড ভয় হতো এই পিচ্ছিকে নিয়ে। এত ভয় পাওয়ার কারণটা খুবই অদ্ভুত। ভালোবাসে যে কতটা কষ্ট তখন বুঝেছিলাম। ওয়ান সাইড লাভে তো আরও কষ্ট। এত কষ্ট নিয়ে 2 দিন যে কীভাবে বেঁচেছে তা আল্লাহ জানত।
4 দিন কাটার পরই খোঁজ নিয়ে জানলাম আজ রওনা দেবে। ব্যাস, দ্রুত গাড়ি নিয়ে ঢাকা পৌঁছালাম। দ্বিতীয় দিন থেকে পড়তে আসা শুরু করলো বেলি। ও পড়তো আর আমি ওকে দেখতাম। দিন দিন চাহিদা বাড়তে লাগলো। ওর ঠোঁট আমি অনেক টানতো, স্পেশালি যখন ও বকবক করতো। আমি পিচ্ছিকে দেখি নেশা কাটাতাম। যখন দেখলাম ওকে ছাড়া চলছে না, তখনই বাজে ব্যবহার করতে শুরু করলাম। আমার বাজে ব্যবহারের পিছনে যে আমার অতিরিক্ত চাওয়ার নেশা ছিল, সেটা তখন বোঝার ক্ষমতা ছিল না পিচ্ছির। রাত্রে ঘুমোতে পারতাম না। অনেক রাত শুধু জেগেই কাটিয়েছে। সারাদিন ভাবতাম কথাটা কার সাথে শেয়ার করব, কাকে বলবো আমার এই পাগলামির কথা। ভাগ্য খারাপ ছিল, পরের দিনে জানতে পারি চলে যাবে আমার পিচ্ছে। তার ছেলে হাসি আসছিল সেদিন, যাকে 2 দিন দেখতে না পেয়ে চাঁদপুর চলে গিয়েছিলাম। তাকে না দেখে বছরের পর বছর কিভাবে থাকবো। ভেঙে পড়েছিলাম পিচ্ছি যাওয়ার পর। জীবনের মানেটাই হারিয়ে ফেলেছিলাম। 4 দিনের মাথায় চট্টগ্রাম পৌঁছালাম। পার্মানেন্টলি শিফট হতে অনেকদিন সময়ের প্রয়োজন। এতদিন তো আর পিচ্ছিকে দেখা ছাড়া থাকতে পারবো না, তাই কিছুদিনের মাঝেই চলে আসতাম চট্টগ্রামে। ফ্যামিলিকে বুঝিয়ে কাজটা ট্রান্সফার করে নিয়ে চলে এলাম পিচ্ছির কাছে। কারণ পিচ্ছিটাকে অতিরিক্ত চাই, পাগলের মতো চাই। আমার এত চাওয়ার মাঝে অন্য কারো অস্তিত্ব আমি মেনে নেব না। তোমার দিকে কেউ খারাপ নজরে তাকালে আমার শরীরটা আগুন চলে ওঠে। তোমার দিকে শুধু আমি তাকাবো, যেভাবে ইচ্ছা সেভাবেই তাকাবো। কোন নজর আমার পড়বে তোমার উপর, অন্য কারো পড়তে দেবো না। তাতে যদি তোমায় বোরকা পরিয়ে রাখতে হয় তাই করব। জানো কেন মেরেছিলাম সেদিন স্কেল দিয়ে? অনেক রাগ উঠেছিল তোমার উপর। বড় হচ্ছিল দিন দিন, বডি শেপ চেঞ্জ হচ্ছে, কিন্তু বুদ্ধি এক ফোঁটাও বাড়েনি। বিহেভিয়ারটাও ভালোভাবে রাখতে জানো না। এমনও তো না যে শুধু মেয়েরা ক্লাসে, ছেলেরাও আছে, সেদিকে নজর দাও। আর থাপ্পড় মারার রিজনটা সিম্পল ছিল, অন্য কারো গায়ের সাথে কেন ঘিসতে যাও? বড় হচ্ছ, কিন্তু মাথায় বুদ্ধি তো ছোটই রয়ে যাচ্ছে। থাপ্পড় মারার জন্য আমি কখনো সরি চাইবো না। তুমি থাপ্পড়টা ডিজার্ভ করো। আমার তো ইচ্ছে করছিল আরও 2টো দেই, শুধু ক্লাস ছিল দেখেই বেঁচে গেছ। ফ্রেন্ড বলে কি গিয়ে ঘেঁষাঘেঁষি করতে হবে? প্রেজেন্ট স্তব্ধ হয়ে রইলাম আমি। চোখের দিকে তাকিয়ে আছি স্যারের। বুকটা ধরফর করছে, খুব ইচ্ছে করছে জড়িয়ে ধরতে। জানি স্যার আমার অনেক বড়, তাও এখন মনে হচ্ছে ওনার থেকে পারফেক্ট জীবন সঙ্গী কখনো পাবো না এমন অতিরিক্ত চাওয়ার মানুষ। এক পিচ্চিকে এত ভালোবাসার কোনো কারণ নেই, তাও পাগলের মতো ভালোবেসেছে 4 বছর যাবৎ। এখনো চোখ বুজে সিটে হেলান দিয়ে আছে, ঠোঁট কামড়ে ধরে আছে। কিউট লাগছে দেখতে তাকে। চুলগুলো ঠিক করে দিতে ইচ্ছে করছে, কিন্তু হাত বাড়ানোর আগেই স্যার চোখ মেললেন। আমি সোজা হয়ে বসলাম। আমার দিকে তাকিয়ে একটু ঝুঁকলেন। আচ্ছা, যদি আমার বয়স কম হয়ে যেত তাহলে তোর কোনো সমস্যা হতো না, তাই না? আমি প্রত্যুত্তরে আমার দু হাত মেলে চোখ বুজেছিলাম। নিজের এত ক্ষমতা নেই ওনাকে জড়িয়ে ধরার। আভাস পাচ্ছি তার স্পর্শের। ধীরে ধীরে তার শরীরে মিষ্টি ঘ্রাণ তীব্র হচ্ছে। টাইট করে তার বুকে চেপে ধরেছে। আমি হালকা করে তার পিঠে হাত রাখলাম। অদ্ভুত ভালো লাগা কাজ করছে। স্যারের সাথে প্রেম অদ্ভুত ছিল আমার জীবনের ভালোবাসা। হয়তো আল্লাহ আমার জন্য ওনাকেই পাঠিয়েছেন ভালোবাসা শিখাতে আমায়। কানে আওয়াজ আসলো। অতিরিক্ত চাই তোমায় বেলি। চোখে যে আরেকটু আঁকড়ে ধরলাম তাকে। অনেকক্ষণ যাবৎ সেভাবেই ছিলাম। এবার উনি নড়ে উঠে আমায় ছাড়লেন। মিষ্টি হেসে বললেন, সন্ধ্যা হচ্ছে, বাসায় যেতে হবে। আমি মাথা নাড়লাম। কেন যেন আজ অন্য কিছুর ফিল হচ্ছে। কেমন একটা ভালো লাগা কাজ করছে। তার সাথে যে থাকতে ইচ্ছে করছে। কি করব? বলবো? বলার দরকার নেই, কিন্তু আমার মুখ তো অটো, বলেই দিয়েছি। আমার আপনার সাথে থাকতে ইচ্ছে করছে। কথাটা মাথা নিচু করেই বলে ফেললাম আমি। কথাটা বলেও হতবাক। কথা শেষ করতে না করতে গাড়ি স্টপ হয়ে গেল। আওয়াজ পেলাম তার। তাই থাকতে চাও আমার সাথে? আমি মাথাটা নাড়লাম। গালে স্পর্শ পেতেই মাথা তুলে তাকালাম। সে আমার কপালে চুমু খেলো। ইন্টারে ওঠো, আমি আমার মা বাবা পাঠাবো তোমাদের বাড়িতে। পৃথিবীর মানুষ আমাদের সম্পর্ক যেভাবে খুশি সেভাবে ভাবুক। আই ডোন্ট কেয়ার। তোমার ফ্যামিলি না মানলে তোরে নিয়ে যাবো তোমায়। কজ আই ক্যান্ট লিভ উইদাউট ইউ। আই লাভ ইউ। আমি হাসলাম। ভালো লাগছিল তার মুখে ম্যাজিক্যাল ওয়ার্ডগুলো শুনতে। বারবার শুনতে ইচ্ছে করছে। চোখ বুজে তার বুকে মাথা ঠেকিয়ে আছি। শান্তির জায়গা মনে হচ্ছিল। হেফাজত। রাত 3:32। ঘুম নেই চোখে। ভাসছে তার ছবি আমার চোখে। ভালোভাবে খেয়াল করলাম আমার চোখে পানি। তাকে হারানোর ভয়ে। একদিনে এত অনুভূতি ভালোবাসা কিভাবে আসলো আমার মনে জানি না। বুকে ব্যথা হচ্ছে ভাবতেই সে কতটা কষ্টের দিন কাটিয়েছিল।
4টা বছর আমায় ভালোবেসে কত রাত জেগেছিল, অনেক রাত জেগেছে, আর আমি ঘুমিয়েছি। মানবে তো মা বাবা তার ভালোবাসা? মেনে নেবে আমাদের? কোনো মা বাবাই চাইবে না তার মেয়ের থেকে 13 বছরের বড় কোনো পুরুষের সাথে বিয়ের ব্যাপারটা। কি হবে? না মানলে তার হাত ধরে অন্য জগতে পা রাখবো। যদি সেই জগতে সে না যায়, আমি একাই যাব, কারণ তাকে ছাড়া থাকা অসম্ভব। এখন ব্যাপারটা ক্লিয়ার। স্যারের ব্যবহার কেন এত খারাপ লাগতো, কারণ তার জন্য মনের কোনো অনুভূতি ছিল যেটা খুঁজেই পাইনি, আমি এখন পেয়েছি। আর তার শরীরে মেখে নিয়েছি। নিঃশ্বাস বন্ধ না হওয়া পর্যন্ত সেই অনুভূতি হারাবার নয়। না ঘুমিয়েই রাত পার হলো আমার। আজ আল্লাহর দরবারে হাত পাতে অনেক ইচ্ছে করছে, আর সেই দোয়ায় আমি আমার স্যারকে সারা জীবনের জন্য চাইবো। আমিও চাই তাকে। নামাজ পড়েছি, মা বাবার সাথে জীবনের স্যারকেও চেয়েছি, তাকেও চাই, আমার অতিরিক্ত চাই। এত তাড়াতাড়ি উঠেও দেরি হয়ে যাচ্ছে স্কুলের জন্যে। কেন যে পুতুল বানাতে গেলাম, হায় আল্লাহ, আমার স্যারের পুতুল কি জাদু করলো আমায়। এত অনুভূতি নিয়ে কিভাবে বাঁচবো? হার্ট ফেল না হয়ে যায়? না না, হার্ট ফেল হলে তো আজকেও লেট। অপরাধীর মতো মাহবুব স্যারের বকা শুনছি, কাল থেকে ঢুকতে দেবে না স্কুলে। কিন্তু আফসোস স্যারকে দেখতে পেলাম না, ক্লাসে স্যার আসেনি। পিছনের বেঞ্চে বসতেই হাসান আর নিম্মিও সামনের থেকে পিছনে এসে পড়লো। আজ আর ভুল করবো না বাবা। হাসান পিছনের মধ্যে নিম্মিকে দিয়েছি, আর সামনে আমি বসেছি। নইলে থাপ্পড় এবার 2 গালে পড়বে। এমন থাপ্পড়ই মেরেছে যে দাঁত সহ ব্যথা। এই বেলি, কি ভাবছিস? আর কাল স্যার তোকে কোথায় নিয়ে গেছিল? তোকে আবার মারেনি তো? না না, বলেছে বাসায় পড়তে বসতে। আর কিছুই বলতে হয়নি। ক্লাসে স্যার এসে পড়েছে, ভালোই ক্লাস করলাম। টিফিনে নিচে নামলাম, কিন্তু স্যার কোথায়? কোথাও তো দেখছি না তাকে। তাকিয়ে থাকতেই দেখলাম ক্যান্টিনের পাশে স্যারদের সাথে বসে চা খাচ্ছেন, আর সেই দিকে আমাদের ক্লাসের আর 9-এর মেয়েরা ঘুর ঘুর করছে, অসহ্য। আজ টিফিনও আনিনি। হাসান আর আমি ক্যান্টিনের দিকে যাচ্ছি। স্যারের দিকে আর চোখে তাকালাম, সে ঠোঁট নাড়লো, গুড মর্নিং বলল। আমার অনেক ভালো লাগলো ব্যাপারটা। আমি মাথা নাড়িয়ে ঠোঁটে ইশারা করলাম। ক্যান্টিনে যাওয়ার পথে একটা পিছিয়ে এসে থামলো। আপু, এটা তোমার জন্য। টিফিন বক্স হাতে নিতেই স্যার ইশারায় নিতে বললেন। আমি মিষ্টি হেসে বক্সটা হাতে ধরলাম, নিয়ে হাঁটা দিলাম। আমি পেছনে হাসান প্রশ্ন করতে করতে মাথাটা ঝাঁঝিয়ে ফেলেছে আমার। পরপর 4টা ক্লাস করলাম, একটা ক্লাসেও আমার মন ছিল না। মন তো অন্য কারো কাছে, ফেরত তো দিচ্ছেই না। প্রত্যেকটা ক্লাসে হু হা করে কাটিয়েছি। অ্যাট লাস্ট তৃষ্ণা স্যারের ক্লাস। তখন আমার ধ্যান ছিল হাসানের প্রেমীয় আলাপে। ফিল্মে লাইন গাচ্ছে নিম্মির জন্য, আর নিম্মিও লজ্জায় লাল নীল হচ্ছে। ওদের টুকটাক ঝগড়া ভালোবাসা দেখতে আমার ভালোই লাগে। অবশ্য আগে ভালো লাগতো না, কিন্তু এখন নিজে প্রেমে পড়ার পর থেকে ভালো লাগতে শুরু করেছে। প্রেমের বাতাস লেগেছে গায়ে। প্রেমের সুগন্ধ কিন্তু প্রচণ্ড তীব্র হয়, যে ঘ্রাণ বিছিয়ে পড়েছে 2 মনে। আমি যখন হাসানের দিকে তাকিয়ে হাসি, তখনই স্যার প্রবেশ করে। আশেপাশে সকলকে দাঁড়াতে দেখে আমিও দ্রুত দাঁড়ালাম। ব্ল্যাক শার্টে তো ভালোই লাগছে। অ্যাটিটিউড যে কই থেকে কিনে আনে এত, আল্লাহ জানে। ডান হাত দিয়ে ইশারা করলো বসতে। স্যার পড়াচ্ছে, আর আমি লজ্জার মাথা খেয়ে তাকে এক নজরে দেখে যাচ্ছি। স্যার মেবি অস্বস্তি ফিল হচ্ছিল। আমায় অনেকবার চোখ দিয়ে ইশারা করেছে বইয়ের দিকে তাকাতে, কিন্তু আমার না স্যারকে দেখতে বেশ লাগছিল। উফ, স্যার পড়ানোর স্টাইল, হাতের ইশারা, সবকিছু চোখ ধাঁধানোর মতো। আচ্ছা, স্যারকে একটু জ্বালালে বিষয়টা কেমন হবে? যেই ভাবা সেই কাজ। চোখ আমার দিকে আসতেই ঠোঁট দুটো উঁচু করে চুমু ছুড়লাম। স্যার এক্সপ্রেশনটা যা ছিল না, হাসি আটকে তার দিকে তাকিয়ে আছি আমি। সে দ্রুত মুখ ঘুরিয়ে কাশতে শুরু করলো, আর চোখে আমার দিকে চোখ রাগিয়ে তাকালো। আমি চোখ টিপ মারতেই বলে উঠলো, বেলি। আমি তো ধরফড়িয়ে দাঁড়ালাম, ভয় পেয়ে গেছি। স্যার যদি এখন সকলের সামনে থাপ্পড় মারে। জি স্যার। এত কিসের কথা বলো? চুপচাপ দাঁড়িয়ে থাকো, নজর বইয়ের দিকে রাখো। এদিক ওদিক তাকাতে দেখলে ক্লাস থেকে আউট করে দেব। যাব বাবা, দাঁড়াতে বললো। এখন আরো বেশি ডিস্টার্ব করবো। সে আবার পড়াতে শুরু করলো। যেহেতু আমি দাঁড়ানো, সর্বপ্রথম তার চোখ আমার দিকে আসবে, তাই যখনই ঘুরে তাকালো, তখনই আমি আমার ডান হাতে বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁট স্লাইড করলাম। সে তো বড় বড় চোখ করে তাকিয়ে ঢোক গিলল। আমার না বেশ মজাই লাগছে তাকে বিরক্ত করতে। 45 মিনিটের ক্লাসে স্যারকে প্রচণ্ড বিরক্ত করেছি আমি। ক্লাস থেকে স্যার যাওয়ার সময় চোখ রাগিয়ে তাকিয়েছে। বেশ মজা নিয়ে গেল আজকে, কিন্তু এই মজার পরিণামটা তো আমার জানা ছিল না। স্কুল শেষে গেটের
কাছে ফুচকা খাচ্ছিলাম, তখনই দেখি স্যার দাঁড়িয়ে কথা বলছে। পাশে একটা মেয়ে, মাশাআল্লাহ সে প্রচণ্ড সুন্দরী। লাল সালভার স্যুট, ওড়না এক সাইডে, সাথে হ্যান্ডব্যাগ। মোস্ট ইম্পর্টেন্ট, স্যারের বয়সী। দুজনের উচ্চতা সমান দেখাচ্ছে, কারণ মেয়েটা উঁচু হিল পরা, পাশাপাশি বেশ মানিয়েছে। স্যার এমন কাউকে ডিজার্ভ করেন। আওয়াজ পাচ্ছি কিছুটা, তুই তোমারই করে কথা বলছিল। হয়তো ফ্রেন্ডস হবে, কিন্তু যাই বলি প্রচণ্ড রকম মানাচ্ছিল তাদের। আমার সাথে স্যারকে একদমই মানাবে না। কোথায় সে আর কোথায় আমি? ব্যাগে 20 টাকা ছিল, কিন্তু নেই এখন। আল্লাহ, চুরি হলো নাকি? এখন কি করব? ফুচকার বিলও তো দিতে পারছি না। হাসানকে বলতেই নিয়েছিলাম, তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। কি হয়েছে? আমি মাথাটা দুপাশে নাড়লাম। আর খাবা? না। স্যার তার মানি ব্যাগ বের করলেন, পকেট থেকে 100 টাকার নোট দিয়ে বললেন, চাচা, এর ফুচকার বিল রেখে দিও। বাকি টাকা নিয়ে সোজা বাসে চলে যাও, দেরি হচ্ছে। তোমাকে তো পরে দেখবো। কথাটা বলে স্যার ওই সুন্দরীকে নিয়ে অন্য পাশ দিয়ে হাঁটা ধরলেন। আমি তাকিয়ে আছি, পেছনে ফিরে আবারও ইশারা করলেন বাসায় যেতে। আমি টাকাগুলো ব্যাগে ভরে হাঁটা ধরলাম। ভাবতে লাগলাম, স্যার কিভাবে বুঝলেন যে ফুচকার টাকাটা নেই আমার কাছে? কি জানি। তোমাকে তো পরে দেখবো মানে কি ছিল? দুপুর 3টা বাজতে চললো। প্রাইভেটে যেতে ইচ্ছে করছে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। খুব খারাপ লাগছে, অস্বস্তি ফিল হচ্ছে, গায়ে জ্বর আসবে মনে হচ্ছে। ভাবতে ভাবতে ঘুমের জগতে চলে গিয়েছি। পরিদের মতো উঠছি আমি, পাশে দ্রুত দৌড়াচ্ছে আমার প্রিন্স। আমায় ধরার জন্য ছুটে চলেছে আমার পেছনে, কিন্তু আমি এত দ্রুত তো ধরা দিচ্ছি না। মেঘের পেছনে লুকোচ্ছি আর তাকে রাগাচ্ছি। হঠাৎ একটা কালো ড্রেসে পরে এসে আমার প্রিন্সের হাত ধরে নিয়ে যাচ্ছে, আর প্রিন্সও চলে যাচ্ছে। দ্রুত পেছনে ছুটলাম, আকুতি মিনতি করতে লাগলাম তার কাছে, কিন্তু সে ছায়ার মতো মিলিয়ে গেল। চিৎকার করে কেঁদে উঠলাম আমি। মেঘ গুলিও কেঁদে যাচ্ছে পাল্লা দিয়ে। লাফ দিয়ে উঠে পড়লাম, ঘামে ভিজে গেছি সম্পূর্ণ। চোখে বিন্দু বিন্দু জল, গায়ের তাপ আগে থেকে বেড়েছে, উঠতেও কষ্ট হচ্ছে। চোখ বুজে শুয়েই রইলাম। স্বপ্নের কাহিনীগুলো বড্ড যন্ত্রণা দিচ্ছে যে। কি দেখলাম আমি, কেন দেখলাম? কাউকে নিতে দিব না আমার প্রিন্সকে, সে শুধু আমার প্রিন্স। আওয়াজ আসছে কিসের? উফ, কি বাড়ি দিচ্ছে বারবার। রুমে তো কেউ নেই। মাথা উল্টে তাকাতেই দেখলাম জানালাটা কেউ টোকাচ্ছে। ভয় পেয়ে গেলাম। দ্রুত আম্মুকে ডেকে আনলাম। আম্মু খুলেই দেখলো সম্পূর্ণ অন্ধকার, কেউ নেই। কি রে, কেউ তো নেই? এগুলো বাদ দিয়ে শুয়ে রেস্ট নে। আম্মু রান্নাঘরের দিকে চলে গেল। আমি ঘুমোতে যাব, তখনই আবারও টোকানোর আওয়াজ। এবার আরো ভয় পেয়ে গিয়েছি। কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কে? বেলি, জানলাটা খোলো। হোয়াট? স্যারের আওয়াজ? আমি দ্রুত জানালা খুলতেই সে রুমে প্রবেশ করলো লাফ দিয়ে। ফিসফিসিয়ে বলল, আগে আওয়াজ দেবে তো যে ওখানে কে? সামথিং কিছু? তা না, মাকে ডেকে নিয়ে এসেছ। আমি চোখ ছোট ছোট করে জবাব দিলাম, আমি তো ভয় পেয়েছিলাম। আপনি এখানে এইভাবে কেন এসেছেন? সে বিছানায় গিয়ে বসলো, আমার হাত ধরে পাশে বসিয়ে বলল, জ্বর কিভাবে আসলো? ওষুধ খেয়েছ? জি। কাল স্কুলে যেতে হবে না, রেস্ট নিও, কেমন? আমি মাথা নাড়াতেই মায়ের পায়ের আওয়াজ। এই বেলি, জানিস কি হয়েছে আজকে? কথাগুলো বলছে আর এদিকেই আসছে। এত দ্রুত তো জানালা টপকানো যাবে না। এই সেরেছে, মা আসতেছে। বিছানার নিচে ঢুকুন। আরে দাঁড়িয়ে আছেন কেন? অ্যাটিটিউড রেখে ঢুকুন তো। বেচারা স্যার, সে তো করুণ চোখে তাকাচ্ছিল। সে দ্রুত ঢুকতেই মা প্রবেশ করলো। তোর বাবা আজ আমায় এই চেইনটা কিনে দিয়েছে, সুন্দর না? হ্যাঁ মা, অনেক সুন্দর। কিরে, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা ঘুমা। হ্যাঁ, এভাবে লক্ষ্মী মেয়ের মতো ঘুমা। আর রুমটার এই অবস্থা কেন? ঝাড়ু দিতে হবে তো। কথাগুলো বলেই মা ঝাড়ু খুঁজতে লাগলো। ঝাড়ু তো বিছানার নিচে, এখন কি হবে? আমি লাফ দিয়ে উঠে বসলাম। মা, এখন ঝাড়ু দিতে হবে না, সকালে আমি দেবো, তুমি যাও, তুমি সিরিয়াল দেখো, যাও। আচ্ছা ঠিক আছে, তা জানালাটা এভাবে খুলে রেখেছিস কেন? তোর বাবাকে কত করে বললাম যে জানালাটা আটকানোর ব্যবস্থা করো, আজ তো একজন ঢুকতে পারবে। তুই জানালাটা অফ করে রাখবি, খুলবি না। কথাগুলো বলেই জানালাটা লাগিয়ে দিয়ে আমার পাশে বসলো। জ্বর কমেছে? অনেকটা। চুলগুলো বাঁধতে পারিসনি? আয় বেঁধে দেই। মা, তুমি টিভি দেখো, আমি আসছি ওখানে। পাক্কা? তাড়াতাড়ি আয়। আমি মাথা ঝাঁকালাম। মা বেরোতেই বড় একটা শ্বাস ফেললাম। সাথে সাথে মা আবার ঢুকলো। বেলি, জুতোর বক্সটা কোথায়? বিছানার নিচেই তো রেখেছিলাম।
মা উকি দিতে যাবে তার আগে চিল্লিয়ে বললাম, মা এখন কেন, পরে দেখো। আরে তোর বাবার জুতোগুলো মুছে রাখতে বলেছে, কাল দাওয়াত আছে। আচ্ছা আচ্ছা, আমি বের করে দিচ্ছি। তুই তো অসুস্থ। আরে মা তুমি বিছানায় বসো না, আমি বের করে দিচ্ছি। বিছানায় উকি দিতেই দেখি স্যারের মুখটা বুম হয়ে আছে, যা হাসি আসছিল না। আমি চোখের ইশারা করলাম তার পেছনের বক্সটা এগিয়ে দিতে, মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কি রে বেলি, দ্রুত বের কর, না পারলে আমি বের করছি। না না, আনছি তোরে বাবা, বসো না। আমি তাকে হাত দিয়ে চাপতে ইশারা করলাম, সে আরো আমার দিকে চেপে এলো। তার পিঠ আমার এক সাইডে স্পর্শ করেছে। উফ, হাত বাড়িয়ে বক্সটা দ্রুত নিতে যাব, তখনই গালে তার ঠোঁটে স্পর্শ পেলাম। হ্যাঁ, আমি তো শেখারা স্ট্রোক। স্যার আমার ঠেলে বাইরে বের করে দিলেন। মা বক্সটা নিয়ে বলল, ঝাড়ুটাও দে, বিছানার নিচেই আছে। এবার আওয়াজ করেই বললাম, আজ বিছানার নিচে যা আছে সব লাগবে তোমার? মা থতমত খেয়ে চলে গেল, আর তখনই সে বিছানার নিচ থেকে বেরিয়ে এলো, আমার হাত ধরে উঠলো, বিছানায় বসিয়ে এসে তার কাপড় ঝাড়তে লাগলো, মিররের সামনে চুলগুলো ঠিক করতে লাগলো, আর আমি তো তাকে দেখতে লাগলাম। সে আমার সামনে দাঁড়ালো, কপালে হাত রেখে বলল, বাহ, আমি আসতে জল গায়েব। আমি তার দিকে তাকালাম। সে মুচকি হেসে আমার গাল টেনে বলল, কাল যেখানে যাচ্ছ দাওয়াত সেখানে আমিও থাকবো। আমার বন্ধুর বিয়ে, তাই বাচ্চাদের মতো জিন্স গেঞ্জি পরে আসবা না, মেয়েদের মতো রেডি হয়ে আসবা, চুল যেন খোলা দেখে, ঠিক এমন। কথাগুলো বলে কপালে চুমু খেলো, জানালার মাঝ দিয়ে লাফ দিয়ে পড়লো ফ্লোরে। আমি তো তাকাতেই হাতের ইশারা করলো, কিছুটা দূরেই তার গাড়ি। মুচকি হেসে জানালা লাগাতে ইশারা করলো, আমি লাগাতেই গাড়ি স্টার্টের আওয়াজ পেলাম। তাকে দেখার পর থেকে সব ভালো লাগছে, জ্বর, কৌতূহল, মাথা ঝিমঝিম সব গায়েব। ডক্টর ডক্টর মনে হচ্ছে লোকটাকে। আমি হেসে আয়নায় নিজেকে দেখতে লাগলাম। কিছুক্ষণ আগে সে এখানে তার চেহারা রেখেছিল। কাল ফ্রাইডে, দাওয়াত পড়েছে, আজ গায়ে হলুদে যেতে হতো। আমার শরীর ভালো না, তাই মা যাবে না বলে দিয়েছে, কিন্তু কাল তো যেতেই হবে। কি পরবো? মেয়েদের মতো সালোয়ার স্যুট পরবো নাকি? উফ। দাঁত ব্রাশ করতে করতে ছাদে পৌঁছালাম। ঘুমে ঢুলু ঢুলু আমি দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে ব্রাশ করছি। দাঁত ব্রাশের পরিণতি নিচে ফেলতে যেতেই চোখে গেল দূরবর্তী বিল্ডিং এর ছাদে। হট বডি রেডি করছেন তৃষ্ণা স্যার, পাশেই এক মহিলা কাপড় মিলছেন। মহিলার দুই সাইডে দুটো বড় বড় আপু, একটা ওই বিল্ডিং এর মালিকের মেয়ে আর আরেকটা তার চাচাতো বোন। দুটোই আর চোখে আমার প্রিন্সকে চেক আউট করছে। আমার প্রিন্সকে চেক আউট করছে। আমি ব্রাশ মুখে রাখা অবস্থায় বড় বড় চোখ করে তার পুশ আপ করা দেখছি, সাথে দুই আপুর কুনজরও দেখছি, পুশ আপ করেই যাচ্ছে। আর এ পাশে মেয়েরা কুনজর দিচ্ছে, সেদিকে কি পাত্তা নেই। পচা প্রিন্স, পচা স্যার। চলে যেতেই নিয়েছিলাম, তখনই কি মনে করে পেছনে ফিরতেই দেখি স্যার আমার দিকে তাকিয়ে বটলে পানি খাচ্ছেন। আমি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলাম, তাতে তার বিন্দুমাত্র রিয়াকশন দেখলাম না। মিষ্টি হেসে ঠোঁট নাড়ালো, গুড মর্নিং। হ্যাঁ, পাদের মর্নিং। সাত সকালবেলায় মুডটাই জেলাসিতে শেষ করে দিল আমার, আবার মর্নিং বলতে আসছে। হ্যাঁ, মুখ বেঁকিয়ে নিচে চলে আসলাম। কেন রে দাদা, রুম নেই? সেখানে উলঙ্গ হয়ে পোশাক কর। কে বারণ করেছে? তারপরে ওটো মেয়েদের সামনে খালি শরীরে কেন এগোবি তুই? মিষ্টি পানি দিয়ে স্যার গোসল করা উচিত, এখন কুনজর কেটে যাবে এতে। শুক্রবার, তাই আজ বিল্ডিং এর সকল ভাই বোনরাই বাসায়। নিচ তলায় থেকে সুবিধাই হয়েছে, বাইরের দৃশ্য দেখতে পারি। রুমে বসে বসে অন্য বাড়ির আপুদের সাজগোজ দেখছি। আমাদের ড্রেসিং এ এক একজন নায়িকা হওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিয়ে বাড়ি বলে কথা, লেহেঙ্গা পড়েছে 5টা আপুই, অপসরাকেও হারিয়ে দেবে 5 জনই। আমারই কিছু ভালো লাগছে না। 12টা বাজতে চললো, এখন রেডি হতে না গেলে নির্ঘাত কপালে থাপ্পড় জুটবে। জিন্স গেঞ্জি বের করলাম পরার জন্য, সাথে সাথে স্যারের কথাটা কানে আসলো, মেয়েদের মতো ড্রেস আপ পরো। হ্যাঁ, মেয়েদের মতো? থুর। বাবা লং কামিজ কিনে দিয়েছিলেন, একদিনও পরে দেখা হয়নি, আজ পরবো। ফ্রেশ হয়ে ড্রেসটা পরে নিলাম, চুলগুলো স্ট্রেট করে পিঠে ছেড়ে দিলাম, ওনাটা সাইডে নিলাম, আর সাথে তো আছেই আটা ময়দা, মানে ওই টুকটাক সাজ। ফাউন্ডেশন, ম্যাট লিপস্টিক, আই শেড, আই মেকআপ, ব্লাশেস, ফুল কাভার, হালকা হিলস পরলাম, অ্যান্ড ডান। রেডি হয়ে সোফায় বসে আছি আমি আর বাবা, সাজুগুজুতে ব্যস্ত মার বিল্ডিং এর আপুরা। এখনো কি সাজছে আল্লাহ জানে, এত মেকআপ কেন লাগাচ্ছে? হালকা দিলেই তো ভালো লাগে। বাবার ফোন টিপছি আর চোখে সকলের সাজগোজ দেখছি। 1টার দিকে বেরিয়ে পড়লাম, 4 লাইন যেতেই পৌঁছলাম গন্তব্যে। তখনও ফোন টিপছি, আইডিতে নানান লোকের স্ট্যাটাস দেখছি। ভেতরে ঢুকতেই গলার আওয়াজ কানে ভাসলো, স্যারের ভয়েসের মতো গান গাচ্ছে।
আমি দ্রুত ভেতরে ঢুকতেই দেখতে পেলাম কিছু আপু আর ভাইয়াদের মাঝে স্যার গিটার নিয়ে সুর তুলছেন। আমার দিকে মিষ্টি হেসে তাকালেন, ঠোঁটের ইশারা করলেন ওয়াও। আমার সাজগোজের পুরস্কার ছিল স্যারের রিয়াকশন। গাল দুটো মনে হচ্ছে উঁচু হয়ে লাল হয়ে আছে। লজ্জা পাচ্ছি আমি। কিন্তু আমি তো রেগে আছি। গিটারটা টুংটাং বাজিয়ে গাইতে শুরু করলেন। সবাই হাত তালি দিয়ে ঠান্ডা হয়ে রইল স্যারের আওয়াজ শোনার জন্য। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। চাই না মে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। তুমি তো আমারই জানো না, হো হৃদয় তোমারই। তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু, যে আর পৃথিবী জেনে যা শুধু তুমি আমার। আর চোখে আমায় দেখছিলেন। উফ, তার চাহনি, মন তো যাচ্ছিল দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরি টাইট করে। আমার চোখ দুটো লাল হয়ে আছে। সে কেন এত ভালোবাসে আমায়? আমিও দিন দিন পাগল হচ্ছি তার জন্য। চোখ থেকে চোখ এড়াতেই যেন ইচ্ছে হচ্ছে না। সারা জীবন তার এই চোখে তাকিয়ে থাকতে ইচ্ছে চাই আমি। সারা জীবন, আমার মৃত্যুর আগ পর্যন্ত। জড়সড় চিল্লানোর আওয়াজ আসলো। এক একজন তো স্যার হাত ধরে জাগাচ্ছে আর তার তারিফের পুল বাজছে। আর মেয়েগুলো স্যারকে উঠতে দেখেই সাজগোজ ঠিক করতে লাগলো আর তার সামনে এগোতে লাগলো। জেলাসি ফিল হচ্ছে কেন? সে এত সুন্দর কেন? সে তো হ্যান্ডসাম না হলে কি নজর দিত কেউ? আমাদের বিয়ে হলে যখন বেড়াতে যাব বাইরে, তখন স্যারের মুখে কালি মেখে দেবো যেন কেউ নজর না দেয়। কালি মাখতে না দিলে মাস্ক লাগিয়ে দেব। একে নিয়ে হাঁটার রিস্ক হবে যদি মেয়েরা পটিয়ে নেয় আমার হ্যান্ডসাম প্রিন্সকে। কিন্তু আমার নিজেকে প্রচন্ড সৌভাগ্যবান মনে হচ্ছে। স্যারের ভয়েস আগেও শুনেছি, কিন্তু আজ বেশি ভালো লাগছে। কেন? অবশ্যই তার ভালোবাসার সাথে ড্যাশিং লাগছে স্যুট পরে। আর চোখে তার তাকানোর চাহনি আমার মনে ঝড় তুলে দেয়। গরম লাগছে এই ঠান্ডা আবহাওয়ায়। মায়ের পেছন পেছন চলে এলাম। আগে খেয়ে নি, খেতে বসবো তখনই স্যার পাশে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম আন্টি। আসসালামু আলাইকুম বাবা। আঙ্কেল কোথায়? ওই তো বন্ধুদের সাথে খাচ্ছে। তা আপনিও যান, ওই যে সকল আন্টির আড্ডা দিচ্ছেন। বেলি নাকি খিদে পেয়েছে। আপনি যান, আমার সাথে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে বেলি, আমি ওখানে দিক যাচ্ছি, তৃষ্ণার সাথেই থাকিস কেমন? মাথা নাড়লাম আমি। স্যার মুচকি হেসে চেয়ার টেনে দিলেন। আমি বসতেই তিনি পাশে বসলেন। গানটা কেমন লেগেছে? তোমায় ডেডিকেট করা। চাইলে তুমি অন্য কারো হও, পাবে না কেউ তোমাকে তুমি কারণ। শুধু তুমি আমার। আমি এক নজরে তার দিকে তাকিয়ে আছি। উফ, তার চোখ। সে ফিসফিসিয়ে বলে উঠল, লিপস্টিক কেন লাগিয়েছ? আই ক্যান্ট কন্ট্রোল, কিস করতে মন চাচ্ছে। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকাতে সে চোখ টিপ মারলো। হায়, কি দিয়ে তৈরি এই লোকটা? তার শরীরের পশমগুলিও মেবি রোমান্টিক। খেতে ব্যস্ত আমি। হঠাৎ আমার বাম হাতে স্পর্শ পেলাম। খাবার মুখেই আটকে গেল। পাশে তাকাতেই দেখলাম অন্যদের সাথে কথা বলা ব্যস্ত সে। এমন ভাব সে যেন কিছু করছেই না, খাচ্ছে আর কথা বলছে, অথচ আমায় খেতে দিচ্ছে না। আঙুলের মাঝে আঙুল গুজে দিচ্ছে সে। আর আমার তো দম বন্ধ হওয়ার মতো অবস্থা। হাত টান দিলাম, সাথে সাথে আরো চেপে ধরলো। তাও কাঁপা কাঁপা হাতে খাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পারছি না। বুকের ভেতর কাঁপছে শুধু। আর চোখে তার খাওয়া দেখছি। ঠোঁটের সাইডে খাবার লেগে আছে, দেখতেও কিউট লাগছে। আমি তার হাতে খোঁচা দিতেই সে তাকালো। হাতের ইশারায় ঠোঁট দেখিয়ে দিলাম। আও বাহ, তুমি দেখি লুচি হয়ে যাচ্ছ। পাবলিক প্লেসে স্যারের থেকে লিপ কিস চাচ্ছ? বেলি, তুমি তো নতুন হিস্ট্রি তৈরি করতে চাচ্ছ। আমি ছোট ছোট চোখ করে তার দিকে তাকালাম। মুখ ভেঙিয়ে বলে দিলাম, আপনার ঠোঁটের আশেপাশে খাবার লেগে আছে, সেটাই বলছিলাম। আপনাকে ওগুলো করার কোনো ইচ্ছে নেই আমার। তাই নাকি? ওগুলো বলতে কি বোঝালে? তার দিকে ঠোঁট উল্টে তাকালাম। আপনি আমায় লজ্জা দিতে যাচ্ছেন? লজ্জা? আচ্ছা, তুমি কি ওগুলো বলতে চুমুকে বলছিয়েছ? আমি মুখ ঘুরিয়ে নিলাম। অনেক মেয়েরাই আর চোখে তাকাচ্ছে। এই লোকের মাথায় ফালতু কথা ছাড়া আর কিচ্ছু নেই। সে আমার হাতটা ছেড়ে দিল। হাত পরিষ্কার করে ফোন টিপতে লাগলো, অথচ মুখ পরিষ্কার করলো না। বেলি,
এই যে টিস্যু, এটা নাও আর মুখটা মুছে দাও। বুঝতে পেরেছিলাম এমন কিছুই করাবে, বড় ছোট সবাই আশেপাশে কিভাবে করব। তাও আমি কাঁপা কাঁপা হাতে টিস্যু নিলাম, তার দিকে তাকাতেই সে আমার চোখের দিকে তাকালো। আমি অন্যদিকে তাকিয়ে হাত বাড়িয়ে দিলাম, ধীরে ধীরে মুছে দিলাম তার ঠোঁট সহ কর্নারের খাবারগুলো। সে এক ধ্যানে আমায় দেখছিলেন। আমি মুচকি হেসে উঠতে যাব, তখনই হাত ধরে বসিয়ে দিল। চুপচাপ খাবারগুলি ফিনিশ করো, আমি ডিস্টার্ব করছি না এখন। বুঝছে, ওখানে আছে আমি, তোমার দিকে নজর থাকবে, বুঝছো? আমি মাথা নাড়ালাম, আওয়াজগুলো ভারী ভারী শোনাচ্ছিল। ভয় পাচ্ছিলাম যে সে গিয়ে ওখানের আপু ভাইয়াদের সাথে হাত মিলিয়ে কথা বলতে লাগলেন। চুপচাপ খাচ্ছি আমি, আর চোখে তাকিয়েই দেখছি। গান বাজছে লাউডে, কিছু আপুরা নেচেই যাচ্ছে। আমি আম্মুর হাত ধরে দাঁড়িয়ে আছি। এই লোকটা কখন থেকে আমার ঘুরেই যাচ্ছে। আমার মুখে কি টাকা ঝুলানো? আজীব। অবশ্য লোক না, 23 বছরের মতো হবে বয়স। দেখতে ভদ্রলোক দেখাচ্ছে, কিন্তু আমাকে কেন বিরক্ত করছে? আমি নাচ দেখতে ব্যস্ত। হঠাৎ ওপাশে প্রচন্ড রকমের হাসির শব্দ পাচ্ছি। কে আর? আমার স্যার। হাসি গড়িয়ে গড়িয়ে ঝরছে তার ঝড়ের গতিতে, আর আমায় শুধু শাসা এসে আবার মেয়েদের নাচও দেখছে, আর চোখে আমার মিষ্টি হাসি উপহার দিচ্ছে। কিন্তু তার হাসি এখন আমার শরীরে কেরোসিন ঢেলে দিচ্ছে। হঠাৎ পাশে এসে দাঁড়ালো সেই অচেনা পুরুষ। আমি একবার তাকিয়ে আবারও নাচ দেখায় মত্ত হলাম। ধীর সাউন্ডে আওয়াজ আসলো, নাম কি? আমি দ্রুত মাথা ওঠাতেই চোখ কপালে। আমার দিকে ঝুঁকে আছে, কিছু বলবে বা করবে তার আগেই ঝড়ের গতিতে আমার হাত পেছনে কেউ মুচড়ে ধরেছে। ব্যথা আমার হাত মনে হচ্ছে নেই, পেছনে ফিরতেই দেখি স্যার। কি হয়েছে ছোট ভাই? না না, শুধু পরিচয় হতে আসছিলাম। হ্যাঁ, পরিচয়? নাম বেলি, থাকে পাশের বাড়িতে, আর মোস্ট ইম্পর্ট্যান্ট মাই ওয়াইফ। ওয়াইফ? কে কার ওয়াইফ? ওয়াইফ না ওয়াইফাই বললো, কোনটা? আমার হাতের ব্যথা ভুলে বড় বড় চোখ করে তাকিয়ে আছি আমি তার দিকে। ছেলেটাও সব ধীরে ধীরে কেটে পড়লো, অথচ আমার হাত আজ ভেঙেই ছাড়বে সে। হাত ছোটানোর চেষ্টা করে যাচ্ছি, আশেপাশে তাকাচ্ছি, সবাই নাচ দেখতে ব্যস্ত। তারপরেও যদি কেউ দেখে ফেলে, ছাড়ে না কেন? টানছে কেন এই লোকটা? আল্লাহ, মা নিজের তো নিজেরটা ডুবাবে, সাথে আমারটাও ডুবাবে। আরে সাও, এটা আমার ছোট বিছানার নিচের জায়গা না যে এটা ইচ্ছে করলেই কেউ দেখবে না। এটা পাবলিক প্লেস, বিয়ে বাড়ি। এটা আমার ছোটখাটো মান ইজ্জত তো ধুয়ে যাবে কেউ দেখলে। যাচ্ছি কোথায়? আমার কথাগুলো শুনে সে থেমে গেল, ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো। দিন দিন দেখছি বড্ড পেকে যাচ্ছ, মানে যত বেড়ে যাচ্ছে দেখি। হ্যাঁ না, তা না। তো কি? আর ওই ছেলের সাথে কিসের আলাপ? কি বলেছিলাম আন্টির সাথে থাকতে? তাহলে এদিক ওদিকে দৌড়াচ্ছিলে কেন? আর এমন হবে না। আচ্ছা, তখন ওই লোক মানে ওই ভাইয়াকে কি বললেন? আমি আপনার ওয়াইফ না ওয়াইফাই? অবশ্য ওয়াইফাই বলেছিলেন হয়তো, কারণ আমাদের তো আর বিয়ে হয়নি। আচ্ছা, আমি আপনার ওয়াইফাই কি করে হলাম? মাথা তুলে তাকালাম তার দিকে। সে তার নাক ফুলিয়ে দুভ্রু মাথায় তুলে আমার দিকেই তাকিয়ে। বউ, ইউ আর মাই ওয়াইফ, আমার বউ। হওনি কিন্তু হবে, আর সেটা খুব শীঘ্রই। মুহূর্তের মধ্যেই শরীরে তাপ বেড়ে গেল, তার আওয়াজেও একরকম জাদু আছে। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম, আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে স্যারের নামে বাজে কথা ছড়াবে। তার দিকে চোখ পড়তেই আমি দুপা পিছনে চলে এলাম, কারণ সে আমার সামনে এগিয়ে আসছে। যথারীতি আমিও পেছনে যাচ্ছি। কি হচ্ছে? কেউ দেখলে সম্পূর্ণ কথা বলার আগেই সে 4-5টা এগিয়ে আমায় ঘেঁষে দাঁড়ালেন। জবাব পেয়েছো? আর এত পাকনামাটা কথা কবে থেকে শিখেছ? বড্ড বুঝতে শিখেছো আজকাল। তা বিয়ে নিয়েও হয়তো সব জানো, তাই না? আমি তো রীতিমতো কাঁপছি। তার ফিসফিসানো আওয়াজ, আমার শরীরের পশম দাঁড়িয়ে পাল্লা দিয়ে যাচ্ছে, কাঁপছে। আমি আর চোখে তার দিকে তাকিয়ে একটু পেছনে যাওয়ার ব্যর্থ চেষ্টা করলাম, কারণ পেছনে দানবের মতো ওয়ালটা আমায় আটকে রেখেছে। আমি ডান সাইডে চাপতেই নিচ্ছিলাম, তার আগেই সে সেখানে হাত রাখলেন। আমি এবার থম হয়ে রইলাম, আর চোখে তাকাতেই দেখলাম উপর থেকে নিচ অব্দি আমার চোখ বুলালেন। আমার চোখের দিকে চোখ পড়তে যথারীতি নিচে তাকালাম। সালোয়ার স্যুট কি আমার জন্য পরেছ? আমি চোখ বুজে মাথা নাড়ালাম। হঠাৎই গালে স্পর্শ পেলাম তার ঠোঁটের। খুব মায়াবী লাগছে। সেদিন ডান গালে কিস করেছিলেন, আর আজ বাম গালে। আমার দিক কিছুটা ঝুঁকে বললেন, কন্ট্রোল হচ্ছে না যে? লিপস্টিক কেন দিছ? আর দেবে না। আমি হতভম্ব হয়ে রইলাম, ঠোঁট দুটো কামড়ে মুখে ভরে নিলাম। লজ্জা লাগছে বড্ড, কেন যে লিপস্টিক লাগাতে গেলাম। হাত দিয়ে ঠোঁট মুছতেই নিয়েছিলাম, তখনই তার আওয়াজ কানে আসলো। আমি পৌঁছে দিচ্ছি।
আমিও হাত নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিলাম। আমি তো আর জানতাম না যে তার মোছানো মানে কি ছিল। মুহূর্তের মাঝে ঠোঁটে তার স্পর্শ পেলাম। চোখ বন্ধ করব কি, আমি আশেপাশে তাকাতে ব্যস্ত। কেউ দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। এদিকে তার হুঁশ তোয়াক্কা কোনোটাই নেই। নিজের গতিপথ অনুসরণ করে মনের আনন্দে চুমু খাচ্ছেন তিনি। ওপাশ থেকে কাউকে আসতে দেখেই তার নিচু হওয়া শরীরে ধাক্কা দিলাম। তাতে কিছুই না, সে তো ব্যস্ত এখন। আমি পেছনে ফিরে 2 কদম পেছনে চলে এলাম। হাঁটতে হাঁটতে বারবার স্যার স্যার বলছি। মহিলাটা খারাপ কিছু যেন না ভাবে। আর সে তো ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে। মহিলাটা চলে যেতে সে আমার দিকে আবারও আসতে নিলেই আমি দৌড় দিলাম। পেছনে সে আর তাকায়নি। বাসায় এসেছি 8টার দিকে। এতক্ষণ যাবৎ মায়ের পেছনেই ছিলাম। ভয় করছিল আবার কে না কে কথা বলতে আসে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমের মাঝেও চুমুর দৃশ্যটা বারবার ভেসে আসছে। লজ্জায় লাল নীল হওয়ার মতো অবস্থা। সকাল সকাল ঘুম ভেঙে যায় আমার। আর সকালের আকাশ ছাদ থেকে দেখতে প্রচন্ড ভালো লাগে। ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ছাদে পৌঁছলাম। হালকা হালকা কুয়াশা, সেটা চলে যাচ্ছে অল্প অল্প করে। দূর দূরান্তে চোখ যাচ্ছে বারবার। আকাশটা দেখতেও মারাত্মক সুন্দর দেখাচ্ছে। কানে আওয়াজ আসতেই সেই দিকে তাকালাম। পাশের বাড়ির বড় ভাইয়া মিষ্টি হেসে হাসি দিলেন, সাথে আমিও। গুড মর্নিং বেলি। গুড মর্নিং আবির ভাইয়া। আবির ভাইয়া প্রচন্ড ফ্রি মাইন্ডেড। সব কথা গোছালো আর সুন্দরভাবে বলে, যা শুনতেও বেশ লাগে। তো কেন যেন আমার শুধু আমার প্রিন্সের কথা, আওয়াজ, চলাফেরা সবটা ভালো লাগে। আমার প্রিন্স চিল্লানোর আওয়াজ আসতেই ধরফড়িয়ে সেই দিকে তাকাতেই আমি থম। ওপাশে বিল্ডিং থেকে স্যার ধমক দিচ্ছেন। স্কুল নেই, দ্রুত রেডি হয়ে স্কুলে আসো। আজ যদি দেরি করে পৌঁছাও। কথাগুলো বলে আগুনের দৃষ্টি নিক্ষেপ করলো। আমিও ধীরে ধীরে নেমে এলাম নিচে। দ্রুত নিঃশ্বাস নিলাম কয়েকবার। আজ মা স্কুলে যাবেন বেতন দিতে, আর এমনিতেও গার্ডিয়ান ডাকা হয়েছে। 12-13 দিন পর স্কুলে নাচ গানের অনুষ্ঠান। মায়ের সাথে স্কুলে পৌঁছলাম। ঢুকতেই দেখি স্যার আফরোজা ম্যামের সাথে কথা বলছেন। সেই দিক দিয়েই যেতে হবে। আমি মাকে ইশারা জানিয়ে সেই দিকে এগিয়ে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। শুভ সকাল। দ্রুত পা চালিয়ে চলে আসলাম সেখান থেকে। স্যারের চোখ, ভয়াবহ দৃশ্য ছিল। প্রত্যেকটা ক্লাস করে বাসায় পৌঁছলাম। স্যারের সাথে আই কন্ট্যাক্ট ছাড়া একটা কথাও হয়নি আমাদের। বাসায় চলে আসলাম। আজ মায়ের সাথে আমিও রান্না করছি, কিন্তু পরক্ষণেই মায়ের কথা শুনে খুশি আর শক দুটোই হলাম। দ্রুত কাজ শেষ করতে হবে। আজ তৃষ্ণাকে দাওয়াত দিয়েছি বাসায়, বলেছে আসবে, আর তোর বাবাও একসাথেই খেতে বসবে। তার জন্যই এত রান্না বান্না চলছে, এত এত আইটেম। বাহ, জামাই আদর হবে নাকি? তা মা হঠাৎ? আরে তৃষ্ণা নাকি ঢাকা যাবে, সন্ধ্যার দিকে রওনা দেবে। ওর মা নাকি অসুস্থ, 10-12 দিন তো থাকবেই। কথাটা শুনে স্তব্ধ আমি। 10-12 দিনের জন্য চলে যাবেন? আমি এতদিন কি করে থাকবো? মাথাটা মনে হচ্ছে ঘুরে পড়ে যাবে। আমি ধীরে সুস্থে রুমে এসে বিছানায় বসলাম। মাথাটা দুপাশে চেপে ধরে বিছানায় কাত হয়ে রইলাম। বড্ড যন্ত্রণা হচ্ছে বুকের সাথে পুরো শরীরে। আমি সেই যে শুয়েছি আর উঠিনি। হঠাৎ তার আওয়াজ কানে আসতে দ্রুত বিছানা ত্যাগ করে সেই দিকে চলে এলাম। সোফায় বসে বসে ফোন টিপছে। আমি লুকিয়ে তাকে দেখেই যাচ্ছি। মুখটা শুকনো হয়ে আছে এখনো। মেজাজ ভালো নেই তার। মা অসুস্থ তো, তাই হয়তো। আমার জন্যই তো তাদের রেখে এইখানে থাকছেন স্যার, কিন্তু সে চলে গেলে আমি কি করে থাকবো? আমি যে পারবো না থাকতে। বড্ড ভালোবাসি যে আমি তাকে। মায়ের ডাকে দ্রুত রান্নাঘরের দিকে চলে এলাম। মা যা যা হাতে দিল তা নিয়ে টেবিলে সাজিয়ে রাখলাম। স্যার আমার দিকে করুণ চোখে তাকিয়ে, আর আমার বুকটা ধুক করে উঠলো। কষ্ট হচ্ছে ভাবতেই যে আমার কান্না করতে ইচ্ছে করছে। 1-2 দিন না, 10-12 দিন তাকে দেখতে পাবো না আমি। টেবিলে বাবা, সে আর আমি বসে আছি। মা খাবার বেড়ে দিচ্ছে। আমার আজ আর খাওয়া হবে না, গলা দিয়ে খাবার নামবেই না। সে আর চোখে তাকাচ্ছে আর খাচ্ছে। মায়ের রান্নার প্রশংসা করছে আর নানান কথা বলে যাচ্ছে। যখন শুনলাম মায়ের মুখে তার বিয়ের কথা, আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। স্যারকে ঢাকা যেতে বলেছে তার মা, তার জন্য পাত্রী দেখা হয়েছে। ছেলের বিয়ে নিয়ে তার মা নাকি চিন্তিত। আমার চোখে পানি মনে হচ্ছে গড়িয়ে পড়বে। অন্যদিকে ফিরে চোখের পানি মুছে নিলাম আর চোখে তাকে দেখতে লাগলাম আমি। আমার প্রিন্স অন্য কারো হয়ে যাবে, সে কি আমার হবে না? আমাদের ভালোবাসায় কি কোনো শক্তি ছিল না? রুমে বসে চোখের বন্যা ঝরিয়ে ফেলছি। কান্নার বেগ মনে হচ্ছে শুধু বাড়ছে। হু হু করে আওয়াজ আসতে যাচ্ছে। খানিকক্ষণ পর কারো পায়ের আওয়াজে চোখ মুছে সেই দিকে তাকালাম। রুমে স্যার এসেছেন, পেছনে মা।
আমি দ্রুত বিছানা থেকে নেমে স্যারকে সালাম দিলাম। সে আমার দিকে তাকালেন। 10-12 দিনের পরে আমি দিয়ে যাব, সেগুলো প্রতিদিন পরে শেষ করে ফেলবে, কেমন? আমি নিচে তাকিয়ে থেকে মাথা নাড়ালাম। মায়ের আওয়াজ, তার দিকে তাকালাম। আমি জানি আসি, মন দিয়ে সব বুঝে নে, যা না পারিস। মা যেতেই আমি 3-4 পা পিছিয়ে গেলাম। স্যার দ্রুত আমায় চাপড়ে ধরলেন, মাথাটা তার বুকে চেপে ধরলেন। বেলি, আমায় ঢাকা ফিরতে হবে, একবারের জন্য চলে যেতে হবে। আমার জন্য মা দিন দিন অসুস্থ হচ্ছে, কসম দিয়েছে তার, এখান থেকে না গেলে তার মৃত্যু দেখতে হবে। স্তব্ধ হয়ে রইলাম, কান্নাটাও আসছে না এখন। সে আবারও বলতে লাগলেন, 1 মাস সময় নিয়েছে, 1 মাসের মাঝে ঢাকা শিফট হতে হবে, আর 10-12 দিনের জন্য ঢাকা যেতে হবে। মা হসপিটালে অ্যাডমিট, সে যত দ্রুত সম্ভব আমার বিয়ে দিতে চান। আমি তাকে ধাক্কা দিয়ে নিজে থেকে সরিয়ে দিলাম। হাউমাউ করে কান্না করতে লাগলাম। ভালো লাগা, ভালোবাসা এইসব শিখিয়ে এখন চলে যাবে? কি করে থাকবো আমি? বাঁচবো কি করে? তার বকা, তার ছোঁয়া, তার হাসি, প্রতিচ্ছবি কি করে ভুলবো? পারবো না বলতে, পারবো না তো। আমি কি করে থাকবো? আমি পারবো না থাকতে, বিশেষ করে একদিনও থাকতে পারবো না। সে দ্রুত পা এগিয়ে আমায় জড়িয়ে ধরলেন। আমিও পারবো না, আমি আসবো তো তোমায় দেখতে, আর বিয়ে বিয়ে তোমায় করবো। আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। আমি বেঁচে থেকেও মরে যাব তাকে ছাড়া। কি করে থাকবো আমি? সে আমার চোখের পানি মুছিয়ে দিলেন। পকেট থেকে একটা ফোন বের করলেন। যখন মন চাইবে কল দেবে, দেখতে চাইলে ভিডিও কল দেবে, আমি কল দিলে সাথে সাথে রিসিভ করবে। সন্ধ্যা চলে যাচ্ছে, কিছুদিনের মাঝে আবারও আসবো। তাতে কি, চিরদিনের জন্য তো চলে যাবেন? আমি আবারও হু হু করে কেঁদে উঠলাম। কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে? কান্না বন্ধ, আনতে এসছে, চুপ। আমি দ্রুত চোখের পানি মুছে নিলাম। সে আমার 10-12 দিনের পড়া দিয়ে দিলেন। কিভাবে চলবো, কিভাবে থাকবো, সবকিছু বলে দিচ্ছেন। আর আমি নিজেকে কন্ট্রোল করছি। কান্নার বেগ যে বেরিয়ে আসতে চাচ্ছে। চাটা শেষ করে সে যেতে লাগলো। মা বেরিয়ে যেতেই আমি দ্রুত তাকে জড়িয়ে কেঁদে দিলাম। কষ্ট হচ্ছে, আমি আপনার সাথে যাব। কাঁদে না, আমার সাথে যাবেন যখন সময় হবে। সে আবার কপালে চুমু খেয়ে বেরিয়ে গেলেন। আমি দ্রুত দরজাটা বন্ধ করে কেঁদে উঠলাম। নিস্তব্ধ হয়ে শরীরটা ফ্লোরে পড়ে গেল। কষ্ট যে সহ্য হচ্ছে না, এমন কষ্টের সাথে তো আমি পরিচিত নই। সারা জীবনের জন্য কি পাবো তাকে? ঘুম ভাঙে ফোনের আওয়াজে। ভাইব্রেশন হচ্ছে, বালিশ কাঁপছে। বালিশটা সরাতেই স্যারের ফোন দেখতে পেলাম। কেউ কল দিচ্ছে। 016। আবারও কল আসতেই রিসিভ করলাম। ঘুমো ঘুমো গলায় সে বলল, গুড মর্নিং বেলি। আমার বুঝতে বাকি নেই এটা কার কল। মুখের হাসিটা এত বড় হয়ে উঠেছে। গুড মর্নিং। স্কুল যাওনি? না। কেন? ভালো লাগছিল না। ভালো লাগছিল না নাকি আমি স্কুলে নেই বলে? দুটোই। সে হা হা করে হাসছে। হাসার কি হলো? আচ্ছা স্যার, আচ্ছা আন্টি কেমন আছে? মায়ের কিছু হয়নি, আমায় মিথ্যে বলে আনিয়েছে। ও, আমি তো ভয়ই পেয়েছিলাম। যাও ফ্রেশ হয়ে খেয়ে নাও। আচ্ছা, ফোনটা রাখতে মন চাইছিল না, তাও এটা ভেবে রাখলাম যে ব্রেকফাস্ট করে আবারও কল দেবে। পরে কল দিতেই দেখি ব্যস্ত। সারাক্ষণ ফোন দিয়েই চলেছে কিন্তু ব্যস্ত। বুকটা ধপাস ধপাস করছে আমার। কল কেন ধরছে না? কি হচ্ছে স্যার? কিছু হলো না তো? ভয়ে আত্মা সহ লাফাচ্ছে আমার। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ফোনটা চেক করলাম। সাথে সাথে কাঁদতে ইচ্ছে করছে। একটা মেসেজ বা কল কিচ্ছু ছিল না। এই ভালোবাসে সে আমায়? ভালোবাসার নমুনা কি এটা? স্কুলে যেতে সবাই আমায় আদর করছে, গিফট দিচ্ছে আর ভালো থাকতে বলছে। আজীব হচ্ছে এটা কি? হঠাৎ হাসান দৌড়ে এসে আমার হাত ধরলো। বেলি, কেন চলে যাবি? এখানেই থাক না, অনেক মিস করবো যে তোকে। কোথায় যাচ্ছি আমি? পেছন থেকে মা বলে উঠলো, ঢাকা। আমি দ্রুত পেছনে তাকাতেই দেখি মা বাবা দাঁড়িয়ে। মা আমার মুখটা ধরে বলে উঠলেন, ট্রান্সফার নিয়েছি তোর, ঢাকায় শিফট হব। তোর আবুর ট্রান্সফার হয়েছে। খুশিতে কাঁদবো নাকি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছবো বোঝার উপায় নেই কোনো। বাসায় গিয়ে চিন্তা ভাবনা করছি আর মা বাবা কি কি যেন বলছে আর হাসছে। ঘরের যাবতীয় জিনিস গুছাতে ব্যস্ত। হচ্ছেটা কি? যাক, ভালোই হলো, স্যারকে ঝটকা দেওয়া যাবে একটা। সেদিন খুশিতে আমার আর ঘুমই হয়নি। হাসানের সাথে পুরো একটা দিন আবেগে কাটিয়েছি। নিজের ফোন নাম্বার দিয়েছি ওর নানু বাসার ঢাকায়। সেখানে যেতেই যেন আমার সাথে দেখা করে সেটাও বলে রেখেছি। সকলের সাথে কুশল বিনিময় করলাম 2 দিন। এখান থেকে যেতে যেমন কষ্ট হচ্ছে তেমনি স্যারকে দেখতে পাবো তার কারণে ভালো লাগছে। আবার চট্টগ্রাম থেকে বিদায় নেওয়ার সময় আমি প্রায় প্রচন্ড কেঁদেছি।
সবাইকে ফেলে যাওয়ার কষ্টে। বেশি কষ্ট লাগছিল হাসানের জন্য, বেশি বলে কথা। ও বলেছে প্রায় ভিডিও কলে কথা বলবে, মাসে কয়েকবার ঢাকায় আসবে। আমিও হ্যাঁ বোধক জানিয়েছি। আসলে মায়ায় জড়িয়ে পড়েছি সকলের সাথে। বাবার সাথে নানান দুষ্টুমি করে পৌঁছলাম ঢাকায়। নানুদের বাড়ির সামনে ট্রাক থেমেছে আমাদের। আমি দ্রুত বেরিয়ে আসতেই নানি জড়িয়ে ধরলো, পাগলের মতো চুমু খাচ্ছেন। ঠিক তেমনি আমিও জড়িয়ে রেখেছি তাকে। নানুর সাথে কথা বলতে বলতে ভেতরে ঢুকতে না ঢুকতেই আমি অবাক। আমার পুরো 14 গোষ্ঠী এখানে, ঘরে মানুষ আসছে না এমন একটা অবস্থা। আমি দৌড়ে খালা, খালু, কাকা, কাকি, ভাই, বোন, মামা, মামিদের সবাইকে জড়িয়ে আছি। এত খুশি লাগছে যে কি বলবো, কিন্তু সবাই এখানে কেন? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। হঠাৎ মামা আমার মাথাটা টেনে হাত বুলিয়ে বলে উঠলেন, কত বড় হয়ে গেছে আমাদের সেই ছোট্ট এলিটা, একদম বিয়ে দিতে পারবো, তাই না? আমি হতভম্ব হয়ে রইলাম। বিয়ে দিতে পারবো? সিরিয়াসলি? আমি এখনো ছোট, আমার বিয়ের কথা ভাবছি এক্ষুনি? ভাবা যায়? মা বাবা রুমে ঢুকতেই ভালোবাসার বন্যা বয়ে গেল। ভাইরা বোনেরা খুশিতে চোখের পানি ফেলতে লাগলো। আমার বেশ ভালোই লাগলো। পরিবার একত্রে হলে কতটা আনন্দ হয় তা আজ বুঝলাম। মিনসি আমার বড় মামার মেয়ে, আমার থেকে 2 বছরের বড় আর বেশ ফ্রেন্ডলি। ওর সাথে নানান গল্প জুড়ে দিলাম। ও আমায় আর চোখে দেখছে আর হঠাৎ মুচকি হাসছে। এবার আমি রেগে বললাম, কি হয়েছে, হাসছো কেন পাগলের মতো? না, কিচ্ছু না। আমি চুপচাপ ওখান থেকে চলে আসলাম। সকলের এমন অদ্ভুত বিহেভ আমার মাথায় ঢুকছে না। নিচে নামতেই দেখি আব্বু মুখটা ছোট করে রেখেছে। আব্বুর আবার কি হলো? আব্বু, কি হয়েছে? কিছু না, তুমি যাও গোসল ছেড়ে নাও। কিছুই বুঝলাম না। সবাই কি নিয়ে যেন ফিসফিস করে কথা বলছে। কি নিয়ে? আমাকে দেখে মিষ্টি হাসি দিচ্ছে। হচ্ছেটা কি? এবার আমি সোজা নানির রুমে গেলাম। মাত্র নামাজ শেষ করে বসেছে। আমি দ্রুত গিয়ে তার পাশে বসলাম। নানি, এখানে কি হবে? এত আয়োজন চলছে যে? যা হবে পরে দেখতে পাবি, যা গিয়ে গোসল করে নে। আর কোথাও যাব না, কেউ তো কিছু বলছেই না। আমি আপুর রুমে চলে এলাম। কাপড় নিয়ে গোসল করে নিলাম। খাটের উপর চুপচাপ বসে আছি, অপেক্ষায় আছি কখন আপু বের হবে। আপু বের হতেই আমি দ্রুত ফোনটা বের করে কল লাগালাম স্যারের ফোনে। রিং হচ্ছে কিন্তু ধরছে না কেন? আবারও কল দিতেই বিজি। স্যার কি আমায় ইগনোর করতে চাচ্ছে? কলের পর কল দিয়েই যাচ্ছে কিন্তু সে রিসিভ করছে না। আমার চোখ ভিজে যাচ্ছে পানিতে। আজ 2 দিন হতে চললো, একটা বারও কল দিল না আমায়, আর রিসিভও করলো না। এই তার অতিরিক্ত ভালোবাসা? এটাই তার নমুনা? ও, আমি তো এখন পুরনো হয়ে গেছি, তাই আর চলছে না। নতুন পেয়েছে তো, তাই ভুলে গেছে আমায়। আমার এত কান্না কেন পাচ্ছে? আমি কেন কাঁদবো? সে তো আমার কথা মনে রাখেনি, আমি কেন মনে রাখবো? রাখবো না মনে, কাঁদবো না। তাও চোখের পানি টুকটুক করে পড়েই যাচ্ছে। প্রচন্ড কষ্ট হচ্ছে। চোখ খুলতেই দেখি আমি বিছানায় উপ হয়ে শুয়ে আছি। মাথাটা ব্যথা করছে, কাঁদতে কাঁদতে মাথাটা ধরে এসেছে আমার। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই অবাক। মাথাটা ফুলে টমেটো। কেউ দেখার আগে ওয়াশরুমে ঢুকে পড়লাম। কেউ দেখলে হাজারটা প্রশ্ন করবে। কিভাবে বলবে এই অল্প বয়সে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছি? ভালোভাবে ফ্রেশ হয়ে নিলাম, তাও মুখটা ফোলা ফোলা, ঢুলো ঢুলো হয়ে আছে চোখগুলো। ঘড়ির দিকে তাকাতেই চোখ বড় বড় হয়ে গেল। 6টা বাজতে চললো। কেউ আমায় ডাকলো না খেতে। কি স্বার্থপর সবগুলো। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। আবারও ফোনটা ধরলাম। একটু আশা ছিল যদি একটা মেসেজ দেয়, কিন্তু না, স্যার একটা মেসেজ বা কল কিচ্ছু দেয়নি। একটা কলও না। পচা খারাপ জোজোর স্যার, একটা কলও দিল না। রাত শেষ হয়ে ভোর হতেই 3 দিন চলে যাবে। কেমন ব্যস্ত যে একটা মেসেজও দেওয়া যায় না। ফোনটা হাতে নিয়ে বসে আছি, বারবার স্ক্রিনে তাকাচ্ছি যদি একটা মেসেজ দেয়, কিন্তু ক্ষুধাও তো লেগেছে। ফোনটা লুকিয়ে রুম থেকে বেরিয়ে আসলাম। সবাই টুকটাক কাজে ব্যস্ত। ডাইনিং এ খাবার রাখা, আমি গিয়ে চুপচাপ খেয়ে নিলাম। আর চোখে সবাইকে পর্যবেক্ষণ করছি। আমার টুকটুক চোখে দেখছে। আমি বড় বড় চোখ করে তাদের তামাশা দেখছি। হঠাৎ নাহিন, আমার বড় মামার ছেলে, আমার সামনের চেয়ারে বসলো। আমি ভ্রু উঁচু করে ওর দিকে তাকালাম। ও 2টো ভ্রু উঁচু করে মুখ বাঁকালো। আমি মুখ ভেঙিয়ে বললাম, আর নাহিন হো হো করে হেসে দিল। পাজি মেয়ে, মুড দেখাচ্ছে আমায়। আমি চুপচাপ খেয়ে উঠছিলাম। হঠাৎ নাহিন আমার পেছনে এসে কানে কানে বলে উঠলো, এত আয়োজন তোমার এনগেজমেন্টের, তাও তোমার থেকে অনেক বেশি বয়সী এক লোকের সাথে? খুব জলদি আমরা বিয়ে খেতে চলছি। আমি টাসকে খেয়ে চোখ বড় বড় করে নাহিনের দিকে তাকালাম। নাহিন হাসতে হাসতে চলে যাচ্ছে। আমার এঙ্গেজমেন্ট? সিরিয়াসলি? কি আবল তাবল বলছিস? বড্ড পেকে গেছিস দেখছি। বিচার দেবো মামার কাছে? যাও, হেল্প করলাম তোমার, আগে আগে জানিয়ে দিলাম যাতে ভেঙে দিতে পারো। আমি এবার দৌড়ে মায়ের কাছে চলে এলাম। মা,
নাহিন কি বলছে এগুলো? কি বলছে? এই যে আমার নাকি আজ এঙ্গেজমেন্ট। তার জন্য তো ঢাকায় শিফট হয়েছি। মা তুমি মজা করছো তাই না? মজা কেন করব? আমি এবার চিল্লিয়ে উঠলাম, এগুলো কি বলছো তোমরা? আমার এঙ্গেজমেন্ট, আমি এখনো পিচ্ছি মা, আর আমার না জানিয়ে কিভাবে পারলে এগুলো? আব্বু, আমি চিৎকার করতে করতে আব্বুর কাছে যাচ্ছি। আব্বু এগুলো কি শুনছি আমি? আমার নাকি এঙ্গেজমেন্ট হবে? কি বলছো এগুলো আব্বু? আমি এখন এঙ্গেজমেন্ট বা বিয়ে এইসব কিছুই করবো না, আমি ছোট এখন, এইসব কি বলছো তোমরা? এবার আমি কেঁদেই দিলাম। বাবা আমার মাথায় হাত বুলোছেন। গাধি, তোমার জন্যই তো তোমাকে এত দ্রুত এঙ্গেজমেন্টটা করিয়ে রাখছি। আমাদের থেকে তুমি বেশি খুশি হবে পরে, দেখে নিও পাগল একটা। কথাগুলো বলে আব্বু হাসতে হাসতে চলে গেল। আমি দৌড়ে রুমে ঢুকে একটার পর একটা কল স্যারকে দিয়েই যাচ্ছি। লাস্ট মেসেজ দিলাম। আপনি কি ইগনোর করছেন আমায়? ইগনোর না করে সরাসরি বলে দিলেই তো পারতেন, আমি আর ডিস্টার্ব করতাম না। রিপ্লাই আসেনি। 2 ঘন্টা যাবৎ ফোন নিয়ে বসে আছি, ভালো লাগছে না। আর কি করব? স্যারকে কি করে জানাবো যে আমি অন্য কারো হয়ে যাচ্ছি? তিনি তো আমার ফোনটাও ধরছেন না। এখন আমি কাঁদতেও ভুলে গেছি। এমন যন্ত্রণা কেন হচ্ছে হঠাৎ এত দ্রুত? এগুলো কি হচ্ছে আমার সাথে? বড্ড কান্না পাচ্ছে, কিন্তু কান্না আসছে না। ওরা কেউ হেল্প করছে না। হাসানকে কল করলাম, ফোন রিসিভ হচ্ছে না। এবার ফোনটা আছাড় দিতে ইচ্ছে করছে। না, কল ব্যাক করেছে। হ্যালো হাসান। কি রে, কি হয়েছে? আমার এঙ্গেজমেন্ট দেওয়ার জন্য ঢাকায় নিয়ে এসছে। কি বলছিস? সিরিয়াসলি? আরে তুই কাঁদিস না। আচ্ছা তুই তো কাকে ভালোবাসিস না? তো কি হয়েছে? বিয়ে তো হচ্ছে না, জাস্ট এঙ্গেজমেন্টটাই তো হচ্ছে। কি বলছিস গাধা? আমি একটুখানি মেয়ে, 18 হয়নি এখনই, আর আমার বিয়ে দিয়ে দিচ্ছে আমার ফ্যামিলি। তুই আমার বেস্ট ফ্রেন্ড না, যা। আমার কষ্টটাই বুঝলি না, শয়তান। কলটা কেটে দিলাম, আবারও কেঁদে উঠলাম। আমার স্যার না, আমার স্যার না, এটা সবাই খারাপ। হাসান কল দিচ্ছে, নাক ঝেড়ে কলটা রিসিভ করলাম। কি রে, নোহেট করবি না? তবে রে শয়তান, তোর জীবনেও পোলাপান হবে না কুত্তা, তোর কোনোদিন বিয়েই হবে না ইতিম একটা। আরে বোন আমার, বিয়ে তো তোকেই করতে হবে, আজ না হলে কাল। করবি তো নাকি? সিঙ্গেল তো আর থাকবি না সারা জীবন। চোখ মুছে বললাম, আমি যে অন্য কাউকে ভালোবাসি। একটু আগে না বললি তুই এখনো একটা বাচ্চা, একটুখানি মেয়ে, তোরা আবার ভালোবাসার মানুষও আছে? কে সে? বলা যাবে না। আচ্ছা আমি ঢাকা আসবো। কি বিয়ে খেতে আসবে আমার? তোর বিয়ে না খেলে কি আর আমার নিজের বিয়ে হজম হবে? তুই বউহীন মরবি, দেখে নিস শয়তান। সবাই বাইরে হাসাহাসি করছে, আর আমার কান্নার বেগ বাড়ছে। এই জালিয়াতি করার জন্যই আমায় নিয়ে এসছে স্যার। এত রাতে কোথায় যাব? বাড়ি থেকে পালিয়ে তো আরেক মুসিবত। ও আল্লাহ, কই আসছি আমি? কিছুই তো চিনি না, ফোনটাও তো আনলাম না। 8টা বাজছে রাতের। এখনই মানুষ যেভাবে তাকাচ্ছে, রাত আর একটু গভীর হলে তো আমায় কেউ খুঁজেই পাবে না। মাথা নিচু করে হাঁটছি। আমি আমার স্যারকে প্রচন্ড ভালোবাসি, সে আমার ভালো না বাসলেও আমি তো বাসি, অতিরিক্ত ভালোবাসি। আর তাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, একদমই না। ভাবছি আর আনমনে হাঁটছি, কোথায় যাচ্ছি তাও জানি না। রাস্তার মোড়ে কিছু কিছু ছেলেরা দাঁড়িয়ে ভয় করছে, তো কি করবো এখন? আল্লাহ, মাথা নিচু করে হাঁটছি। আল্লাহ সাহায্য করো। এই যে ছেলেদের আওয়াজে আমার আত্মা সহ কেঁপে উঠলো। দৌড় দিব তখনই এক ছেলের আওয়াজে থেমে গেলাম। এই যে পিচ্চি আপু, এত রাতে এভাবে গলিতে গলিতে হাঁটছো কেন? একা একা রিস্ক হতে পারে। হ্যাঁ পিচ্চি, এভাবে এমন ছোট ছোট গলিতে তোমার হাঁটা উচিত না। আমি সেই দিকে ফিরে তাকালাম। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে, ময়লা কাপড়, তাও মনের দিক থেকে ফ্রেশ। পাশের ছেলেগুলোর ব্যবহারও সুন্দর, আমার থেকে বেশ বড় হবে। আমি হাসি মুখে তাদের সামনে গেলাম। তা আপনার এত রাতে বাইরে কেন? আপনাদের বাড়ি কি এখানেই ভাইয়া? ছেলেগুলো হো হো করে হেসে দিল। আরে পিচ্চি আপু, আমাদের আবার বাড়ি, এই কাজকর্ম করি আর ঘুরি। তা পিচ্চি, তুমি এমন রাতে একা একা ঘুরছো কেন? আসলে থাক, বলতে হবে না, তুমি মেন রোডে চলো, ওইখানে কথা বলি কেমন? এইসব চেপা চাপা গলিগুলো রিক্স। আমি মিষ্টি হেসে মাথা নাড়লাম। হাঁটতে হাঁটতে তাদের নাম জানলাম, রফিক, কাউসার, জয়নুল, রিসার। প্রচন্ড ভালো মনে। মেইন রোড আসতেই মনটা হালকা হলো। ওই পিচি লাইনে যে কিভাবে চলে এলাম নিজেও জানি না। পাশের চায়ের দোকানে বসতে বললো, আমিও বসে তাদের সাথে চা খাচ্ছি আর আলাপ করছি। সাধারণত কোনো মেয়ে মানুষ দেখছি না নিজেকে ছাড়া।
প্রচণ্ড অড লাগছে। তাও এক বৃদ্ধা বয়সী নানা বসে আছেন দোকানে, তার সাথে হাসাহাসি করছে মন মতো। ভুলেই গিয়েছিলাম যে আমি পালিয়ে এসেছি, আর যাওয়ার মতো আমার কোনো জায়গাও নেই। হঠাৎ আমার সামনে বসা ভাইয়াগুলো দাঁড়িয়ে গেল, আমিও পিছনে তাকালাম, কিন্তু তার আগেই গালে এমন জোরে থাপ্পড় মারলো যে আমি ঠাস করে নিচে পড়ে গেলাম। ব্যথাও পেয়েছি। আমি কাঁদো কাঁদো ফেস নিয়ে দ্রুত উঠে দাঁড়ালাম। এ মারলো তার দিকে তাকাতেই চোখে পানি টল টল করলো। স্যার, স্যার, হু হু করে কেঁদে উঠলাম, দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। সে আমায় ছাড়িয়ে মাথায় আরেকটা থাপ্পড় দিল। এবার আমি আরো জোরে কেঁদে উঠলাম। সে মনে হচ্ছে রাগে কাঁপছে, হাত মুঠ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে দুপা পিছিয়ে গেলাম। ইউ ইডিয়েট, এত বড় একটা কাজ কিভাবে করতে চাচ্ছিলে? হ্যাঁ, যদি কিছু হয়ে যেত? এত রাত্রে তুমি ঘর থেকে বেরোনোর কথা ভাবলে কি করে? আবার হাত তুলতে নিচ্ছিল। মন তো চাচ্ছে এখানে পোতে দিত তোমায়। কাঁথি, মাথার মাঝে বুদ্ধি বলতে কিছু নেই? রাস্তাঘাটের অবস্থা ভালো, এত সাহস আসলো কিভাবে? উত্তর দিচ্ছ না কেন? আমি হু হু করে কাছি। দুটো থাপ্পড় সাথে ধমক, আরো কত বকা। যার জন্য পালালাম সেই বলে চোর। স্যার, মনে হচ্ছে ভেবা চাকা খেয়ে গেল। মানে কি? আপনি তো ফোন ধরছিলেন না আমার। আবার বাসায় নাকি আজ আমার এঙ্গেজমেন্ট, আপনাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করবো না, তাই তো? সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সেই ভাইয়াদের দিকে তাকিয়ে বলল, থ্যাংক ইউ গাইস, এত দ্রুত এই পাগলকে খুঁজে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসি। ভাইয়াগুলো আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, পিচ্ছি, আরে একা একা বেরোনোর কথা মাথায় আনো না। সবসময় আমাদের মতো ভালো ভাইদের পাবা না। আমি কেঁদে দেওয়ার মাঝেও হেসে উঠলাম। তাদের সাথে হাত মিলাতে যাব, তখনই সে আমার হাতটা ধরে টেনে নিয়ে যাচ্ছেন। আমি মুখ গোমরা করে গাড়িতে বসে আছি, তাদের সাথে কথা নেই। বজ্জাত পাজি। আমার মুখ ফুলে গেছে কান্না করতে করতে। এত কান্না আমি আমার লাইফেও করিনি। আর আজ 2 দিন যাবৎ কাঁদতে কাঁদতে চোখ ব্যথা হয়ে গেছে আমার। স্যার আর চোখে আমার দিকে রাগি চোখে তাকাচ্ছেন। আমি তার দিকে তাকাবই না। সে হঠাৎ গাড়িটা স্টপ করে দিল, ফোন বের করলো, মনে হচ্ছে কাউকে কল দেবে। হ্যালো আঙ্কেল। হ্যাঁ, পেয়েছে। মিরপুর দিকে চলে এসেছিল। আঙ্কেল, বিডি কাজ করা যাবে? আসলে আমি এই পাগলকে নিয়ে রিস্ক নিতে চাচ্ছি না। চিন্তা করবেন না, আমি ওর বয়সের আর গতির বিধির সম্পূর্ণ দায়ভার মনে রাখবো। আচ্ছা, তাহলে বাসায় সব কিছু অ্যারেঞ্জমেন্ট করুন। জি, মা বাবা যাচ্ছে ওখানে। এই তো আধা ঘন্টা লাগবে আসতে। জি আচ্ছা। ফোনটা রাখতেই আমি তার দিকে ফ্যাল ফেল চোখে তাকিয়ে আছি। চোখে পানি চকচক করছে। আপনি বিয়ে করবেন অন্য কাউকে? সেবার রেগে তেড়ে আসলো আমার দিকে, আমার মুখের দিকে ঝুঁকে গিয়ে বলতে লাগলো, গাধি, এতটুকু বোঝার সামর্থ্য হয়নি তোমার? আমি ঢাকা এসে পড়েছি, পরের দিন তোমরা এসেছ। আমি তোমার ফোন ধরছি না, আবার হঠাৎ তোমার এঙ্গেজমেন্ট। আঙ্কেলের কথাগুলো এত কিছুর বড় বুঝতে পারছো না? আমি মুখটা ছোট করে বললাম, কি? থাক, তোমার কিছু বোঝার প্রয়োজন নেই। আমি মুখ ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে। সে আমার সাথে কথা বলেনি, আর আমিও রেগে আছি। কথা বলবো না আমি তার সাথে। হ্যাঁ, চুপচাপ বাইরে তাকিয়ে আছি, কিন্তু খুশি লাগছে। আমার স্যার আমার পাশে, আর চোখে তাকিয়ে দেখছি ঢাকায় এসে তাকে আরো মারাত্মক দেখাচ্ছে, বেশি ইয়াং ইয়াং লাগছে। উফ, সে এত সুন্দর কেন? তার চোখে চোখ পড়তেই অন্যদিকে তাকালাম। সোফায় বসে আছে এক অপরাধীর মতো। আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে চেনা অচেনা অনেক মানুষ। মা তো কেঁদে কেঁদে হয়রান। বাবা, সে তো নিজেকেই দোষারোপ করছে। কেন আমার চোখে চোখে রাখেনি? স্যার আমার সোজা বসে আছেন, এক ধ্যানে আমার দিকে তাকিয়ে। হঠাৎ চোখ গেল স্যার মায়ের দিকে। সে আলতো করে আমার হাত ছুঁয়ে পাশে বসলেন। বেলি, বয়স অনুযায়ী তুমি অনেক ছোট, কিন্তু তার মানে এই না যে তুমি বেশি ছোট। অনেক কিছুই বুঝতে শিখেছো। ছেলের মুখে যখন শুনেছি যে সে তার থেকে 13 বছরের ছোট এক মেয়েকে 4 বছর যাবৎ ভালোবাসে, বিশ্বাস করো নিজেরই কষ্ট হচ্ছিল। আমিও তো ভালোবেসে বিয়ে করেছি তৃষ্ণার বাবাকে। ভালোবাসা না পাওয়া প্রচণ্ড যন্ত্রণাদায়ক। যখন শুনলাম তুমিও ওকে ভালোবাসো, তখন তোমার ফ্যামিলিকে বিয়ের প্রস্তাব দিই। তারা রাজি হননি, কিন্তু তোমার কান্নাকাটি দেখে তোমার মা যেচে রাজি হয়েছেন। বয়সের ভেদাভেদ অনেক, কিন্তু তার থেকে বড় কথা ভালোবাসা। এখন এইটা বলো, তুমি কি তৃষ্ণাকে বিয়ে করতে চাও? আমি হু হু করে কেঁদে উঠলাম। আমি তো তাকে নিজের করে পাওয়ার জন্যই এত প্রার্থনা করেছি।
আল্লাহ আমাকে আমার ভালোবাসা দিচ্ছে, তার থেকে খুশির আর কি আছে। প্রচণ্ড কান্না পাচ্ছে, কিন্তু তা খুশির কান্না। সবাই অবাক চোখে আমার দিকে তাকিয়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, জি। সবাই হো হো করে হেসে ফেললো। মিনিট 10 মাঝে কাজী আসলো। তার আগে আমাদের আংটি বদল করিয়ে দিয়েছে মা। আমি চুপচাপ তাই করছি যা আমায় করতে বলা হচ্ছে। দেখতে দেখতে স্যারের নামের 3 কবুল বলে ফেললাম। এই 3 কবুলের মাঝে আমি আমার ভালোবাসাটা পেয়ে গেলাম। সবাই আজ নানু বাসায় রয়ে গেলাম। কাল নাকি স্যারের সাথে চলে যেতে হবে, কিন্তু আমার তো যেতেই ইচ্ছে করছে না। মা বাবাকে রেখে যেতে মন চাইছে না আমার। বিয়ের দিনের রাত্রে নাকি বাসর রাত হয়, অথচ আমার পড়ার রাত। বিছানায় বসে আইসিটির বই পড়ছি, আর আমার সামনে স্যার বই নিয়ে গ্লোবাল ভিলেজ নিয়ে বিশ্লেষণ দিচ্ছে। হায় আমার পোড়া কপাল। কাজিনগুলো দরজায় উকি দিচ্ছে আর হাসছে। আমি তো চুপচাপ তামাশা দেখছি, আর স্যার পড়িয়েই যাচ্ছে। কি শয়তান! দেখলো যে আমি রেগে আছি, কোথায় মানাবে তা না, উল্টো পড়াচ্ছে আমায়। আহাম্মক একটা। আমি রেগে আছি, আপনি 2 দিন যাবত আমার ফোন দেননি, আমার কোনো খোঁজ খবর রাখেননি। এই ভালোবাসেন আপনি আমায়? সে আমার দিকে ঝুঁকে গেল। কাজ আমি তোমায় সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো আমি 1000 ভোল্টের ঝটকা খাইয়ে দিলে। জানো কত কাঠখড় পুড়িয়ে সবাইকে রাজি করিয়েছে, কত কাহিনী করতে হয়েছে আমায়। কিভাবে জানবে? সব তো আমি করেছি, তুমি তো শুধু হু হু করে কেঁদেছ। ডাম্প। আমি মুখটা ছোট করে বসে আছি, সে আবারও আমায় পড়াতে শুরু করেছে। কিন্তু আমি তো ঘুমে ঢুলু। বারবার ঘুমিয়ে পড়ছি আর জেগে উঠছি। স্যারের চোখে চোখ পড়তেই সে দ্রুত আমার কপালে চুমু খেলেন আর বলে উঠলেন, আমার বউ। মুহূর্তের মাঝে কেঁপে উঠলাম। বউ আমি তার, আর সে আমার স্বামী। মুগ্ধ নয়নে তাকিয়ে আছি আমি তার দিকে। সে আমার চোখে তাকিয়ে ধীরে ধীরে আমার পাশে বসে জড়িয়ে ধরলেন। আই লাভ ইউ বেলি। আই লাভ ইউ টু। সে আমায় আরো টাইট করে জড়িয়ে ধরলেন। অতিরিক্ত চাই, নিজের থেকে বেশি। তাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়ে আমিও বললাম, আমিও। মুখটা আলতো করে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ছোঁয়ালো। আমিও তাকে ইঙ্গিত দিতে লাগলাম। এখন তার ভালোবাসায় সারা জীবন রাঙিয়ে যাব, কারণ সে এখন শুধুই আমার। আমার ভালোবাসা সে। অতিরিক্ত চাই যে তাকে, আমি শুধু তাকেই চাই, সারা জীবন চাই।